সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনেরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়বস্তু ঠিক করেছি সেটি আমরা আসলে আমাদের কাজ করতে গিয়ে এরকম ঘটনাগুলো পাই, এরকম বিষয়গুলো পাই, সেগুলোকে কেন্দ্র করে আজকের বিষয়বস্তুটা নির্ধারণ করা হয়েছে। সেটি হচ্ছে যে আমাদের যখন কোনো সম্পর্কে বিশ্বাস ভঙ্গ হয়, সেটি হতে পারে খুব শৈশবে আমার মা বাবার সাথে আমার কোনো একটা অভিজ্ঞতা হয়েছে যেখানে বিশ্বাস ভঙ্গ হয়েছে, কিংবা পরবর্তীতে আজকের ইস্যুটা, আজকের প্রোগ্রামটা আসলে আমরা করতে চাচ্ছি যে রোমান্টিক সম্পর্কে আমরা যদি কোনো একটা ইস্যুতে বিশ্বাস ভঙ্গ হওয়ার মতন ঘটনা ঘটে, আমার সঙ্গে যার রোমান্টিক সম্পর্ক সে এমন কিছু ঘটিয়ে ফেললো যে আমার তার প্রতি বিশ্বাসটা একদম সম্পূর্ণ ভেঙে গেল, তখন যেটা হয় আমি খুব ভয় পেয়ে যাই যে আমি কি আসলে ভবিষ্যতে আর সম্পর্কে ঢুকতে পারবো, আর যদি আরেকটা সম্পর্কে ঢুকি সে কি বিশ্বাসটা রাখবে। তো এই যে একটা ভীতি ঢুকে গেল, প্রচণ্ড ভয় ঢুকে গেল, সেই ভয়ের প্রভাবে আমি কিন্তু বুঝি না যে আমি পরবর্তী সম্পর্কটিকে কিভাবে ক্ষতিগ্রস্ত আমি নিজেই করে দিচ্ছি। তখন দেখা যায় যে আমি কিন্তু অবচেতন মনের প্রভাবেই, আমি ইচ্ছে করে করছি না, অবচেতন মনের প্রভাবে পরবর্তীতে আমার প্রথম হয়তো কোনো একটি প্রেমের সম্পর্ক ভেঙে গেছে, রোমান্টিক সম্পর্ক ভেঙে গেছে, বা আমার বিবাহিত সম্পর্কটাই হয়তো খুব খারাপ একটা জায়গায় চলে গেছে, আমার আর অন্য একটা সম্পর্কে যেতে ভয় লাগে। আমার মনে হয় যে আচ্ছা, যদি আবারও এরকম একটা কিছু বিশ্বাস ভঙ্গের কারণ ঘটে, হয়তো আমার পার্টনারের সাথে বিশ্বাস ভঙ্গের কিছু কারণ ঘটেছে, পার্টনার কিছু করেছে, তখন আমরা কি করি, আমরা নিজের অজান্তেই সেই সম্পর্কটিকে ক্ষতিগ্রস্ত করতে থাকি। আমি আর ব্যথা পেতে চাই না, এটা আমাকে আর নতুন করে আর ব্যথা দিক, আমি সেটা চাই না। বিশেষ করে বিয়ের আগের যে সম্পর্কগুলো হয় সেগুলোর ক্ষেত্রেই বেশি হয় জিনিসটি। বিয়ে হয়ে গেল তো আমাদের কিছু করার থাকে না, আমরা চালিয়ে যাই তবুও। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছে তাদের সাথে। একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ জহির উদ্দিন, তোমাকে স্বাগত। জহির একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং বেশ কিছুদিন ধরে ও পিএইচডি ডিগ্রি লাভ করেছে। ওকে অবশ্যই আমি কংগ্রাচুলেট করেছি, তাই তো। আর আছে সালমা পারভিন, সালমা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আর ও কাজ করছে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগেই তো কাজ করছো, আবার ব্যক্তিগত ইয়েও করো, প্র্যাকটিসও করো। তোমাকে স্বাগত সালমা। তো আজকে কে বলবে আগে, তুমি বলতে চাও? আচ্ছা, যেটা বলছিলাম যে আজকে টপিকটা নিয়ে ম্যাডাম আমি আর জহির ভাই দুজনে আসলে আলাপ করছিলাম যে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, স্পেশালি রোমান্টিক রিলেশনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা যে কোনো আসলে কাপল রিলেশনে বিশ্বাস কিন্তু খুবই একটা বলবো যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিশ্বাস যদি না থাকে কোনো সম্পর্কই কিন্তু আমরা চালিয়ে নিয়ে যেতে পারি না। তো সেই ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গের অভিজ্ঞতা যদি আমাদের থাকে, ওইটা কিন্তু আসলে অনেকটা আমাদের জন্য ট্রমা হিসেবে কাজ করে। কারণ একটা মানুষের সাথে যখন আমরা একটা ইন্টিমেট রিলেশনে যাই, রোমান্টিক রিলেশনে যাই, তখন কিন্তু আসলে তাকে আমরা 100% বিশ্বাস করে তার সাথেই কিন্তু এগিয়ে যেতে চাই। কিন্তু আমাদের বিশ্বাস ভঙ্গ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু তখন প্রতারিত হই, এবং আমাদের মধ্যে কিন্তু তখন একটা ভয় কাজ করে, যেটা আপনি বললেন। এবং এই ভয় থেকেই কিন্তু আমরা মনের অজান্তে সম্পর্কগুলোকে যে নষ্ট করে ফেলি, সেটা কিন্তু আবার প্রকাশ পেয়ে যে আমাদের আচরণে। যেরকম আমরা দেখা যাচ্ছে যে অনেক বেশি কন্ট্রোল করতে চাই ওই রিলেশনটায়, যেহেতু আগের রিলেশনটা আমার হাতছাড়া হয়ে গেছে, বিশ্বাসটা আমি অর্জন করতে পারিনি, সো এখানে সবকিছু আমি আমার নিয়ন্ত্রণে রাখতে চাই। যেরকম আমরা অনেক দেখেছি যে রিলেশনে একজন পার্টনার আগে এরকম প্রতারিত হওয়ার অভিজ্ঞতা আছে, তারপর থেকে সে সবসময় পার্টনারের পাসওয়ার্ড চাচ্ছে, মোবাইল চেক করছে, কোনো পার্সোনাল বাউন্ডারি মেনটেন করতে দিচ্ছে না, সব কিছুতে সে ইন্টারফেয়ার করছে, যেটা একটা সময় পার্টনারের জন্য বিরক্তির কারণ হয়, সাফোকেটিং হয়, এবং পার্টনারই তখন বলে যে এই রিলেশন আমি চাই না। আবার অনেক সময় উল্টাও হয় যে যে ব্যক্তি আসলে এরকম ট্রমার মধ্য দিয়ে গেছে, সে কিন্তু প্রচণ্ডভাবে চায় এটা কাটিয়ে উঠে আরও কেউ একজন তার কাছে আসুক, ইন্টিমেট রিলেশনে যাক, কিন্তু অন্য পক্ষ যখন কাছাকাছি আসতে থাকে তখন রিলেশনটা তার কাছে বার্ডেন হয়ে যায়, তখন ওই ভয় আতঙ্কটা চলে আসে, এবং তখন তার মধ্যে একটা কনফ্লিক্ট হয়, অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। একই সাথে সে অ্যাপ্রোচ করতে চাচ্ছে, রিলেশনটাকে ওয়েলকাম করতে চাচ্ছে, আর পাশাপাশি অ্যাভয়েডও করতে চাচ্ছে, কারণ ওই পেইনটা আসলে সে নিতে চায় না, আবার সে কষ্ট পাক সেটা সে চায় না। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, ইমোশনাল একটা টার্ময়েল তৈরি হচ্ছে,
আবার পাশাপাশি কিন্তু ডিপেন্ডেন্ট হতে চাচ্ছে, সে কিন্তু আঁকড়ে ধরতে চাচ্ছে, আবার ওই পক্ষ যখন পজিটিভ রেসপন্স করছে তখন কিন্তু আবার সে একটা কনফ্লিক্ট তৈরি করছে। সো বিহেভিয়ারটার মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় রাগ হচ্ছে, অনেক সময় ভয় পাচ্ছে, অনেক সময় শাউটিং করছে বা কন্ট্রোল করছে, প্লাস ইমোশনালিও কিন্তু অনেক ওভারলোডেড থাকে, কারণ সে তো নিজেকে কমিউনিকেট করতে পারছে না। এবং অনেক সময় আমি দেখেছি যে টেস্ট করতে চায়, দেখি ওকে আমি কত দূর মানে খেপালে ও তারপরেও থাকবে কিনা, একটা পরীক্ষা করার একটা চেষ্টা থাকে। এটা আমি আমার মানে ইতে পেয়েছি, মানে প্র্যাকটিসে। যেই তোমার কাছে একটু পরে আসি। থ্যাংক ইউ সালমা, পরে আরো শুনবো। একটা ফোন আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনছি আমরা সবাই। ম্যাডাম, আমার কিছু সমস্যা কি, আমার বয়স এখন 47, আনুমানিক 48 এরকমই হবে। যাক, আমি 3 সন্তানের মা। আমার সমস্যাটা এখন আমি মানুষের ভিড়ে যেতে পারি না, আর অনেকগুলা মানুষ যদি থাকে ওখানে গেলে আমার দম আটকে আসে, মনে হয় আমি মারা যাব, আমার জীবন বাঁচানোটা ফরজ এরকম লাগে। তখন ওইখান থেকে কতক্ষণে বের হব, মানে আমার একা থাকতে ভালো লাগে। ছেলে মেয়েদের ঝামেলা বা কারো ঝামেলা কথা শুনতে বিরক্ত লাগে, স্বামীর কথাবার্তা সবকিছুতেই বিরক্ত লাগে, মনে হয় আমি একা থাকতে ভালোবাসি, কিন্তু সেটাই থাকতে পারি না। এই জন্য আমি 2টা ডাক্তারও দেখাইছি, মেডিসিন বিভাগে 2টা ডাক্তারের কাছে। ডাক্তার মানে কি মনোচিকিৎসক? না, মেডিসিন বিভাগের ডাক্তার দেখাইছি। ও, মেডিসিন বিভাগের ডাক্তার। আসলে তো এটা তো মানসিক ইস্যু, তাই না? হ্যাঁ, এটা দেখাই নাই। আপনার এখানে আমি অনেকবার ফোন দিছি, আসতে পাইছি। এখন আমার কি সমস্যা থেকে কি আমি তো নিজেও বলতে পারি না। ওকে, একটু বা দুই একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে বয়সটা তো শুনলাম, এবং এই সমস্যাটা কবে থেকে হচ্ছে? এই সমস্যাটা বেশি দিন হয় নাই, আনুমানিক বছর খানিক হবে। আচ্ছা, তার আগে একদম ছিল না? না, এরকম সমস্যাটা ছিল না। অন্য কিছু ছিল? একা বসে থাকি, চুপচাপ। অন্য কোনো মানসিক অসুবিধা কি আগে ছিল? না, মানসিক সমস্যা বলতে সংসার জীবনে তো ওইটা সেটা, ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে ওইটা সেটা হইতেই থাকে, এরকমই, আর কিছু না। আচ্ছা, একটু যদি জানতে চাই আমরা যে আমাদের তো মানে বিবাহিত জীবন, তারপরে আমরা আস্তে আস্তে সংসারের জীবনে ঢুকে যাই, সেই জীবনে সবার তো একই রকম কষ্ট থাকে না, একজন এক এক রকম কষ্টে ভোগে। তো মানে গত বছরগুলো বা বিয়ের পর থেকে বা শৈশব থেকে যদি ধরি, মানে কেমন গেছে সময়গুলো? ওইটা যদি ভাবতে চাই আমি, এরকম মানে ঝামেলা, মানে কি মানসিক চাপ, মানে এরকম খারাপটা দেখেই মনে হয় আমি বড় হয়েছি। দেখেছি ছোটবেলায়, শৈশবে দেখেছি মা বাবা ঝগড়া করছে। আচ্ছা, হ্যাঁ, যেমন আমার বাবার 2টা বিবাহ, 2 সংসার, আমি ছোট ঘরে, মা বাবা ঝগড়া করতো। সেটা দেখছি আমি। ঝগড়া মানে কি একেবারে অনেকটা গায়ে হাত তোলার মতো ঝগড়া? না, এরকম না, মানে তখন আমি বেশি ছোট ছিলাম। তখন দেখা যায় আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে, আমার বয়স যখন 12 বছর, এরকম 5 পাস করেছি তখন মারা গেছে। হ্যাঁ, 6-এ ভর্তি হই নাই, তখন মারা গেছে। তারপরে আমি আমার ওই ভাইদের বড় মার সংসারে রয়েছি, থাকার পরও দেখা গেছে কি বলবো বুঝাইতে পারতেছি না। তারপরে কয়েক বছর পরে আবার বিয়ে হয়ে গেছে একটা বড় সংসারে, আমি বড় বউ, আর এদের 5 ভাই 2 বোন। এই নিয়ে মানে আছে তো, সংসারে তো ঝামেলা আছে, বড় বউদের বেশি ঝামেলা। আমি ওরকমই। আচ্ছা, একটু জাস্ট একটা প্রশ্ন শুধু করি যে মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন কেটেছে? হ্যাঁ, এটা ভালো। আচ্ছা, গুড। এটা নিয়ে কখনো কোনো সমস্যা হয় নাই। ওই দেখা যায় ওই সাংসারিক নিয়ে আজকে দেবর ঝগড়া করে, কালকেও শাশুড়ি ঝগড়া করে, এরকম চলে আসছে। যদি বলি ওইটা পার করে আসছি, এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ছেলেটা নিয়ে একটু চিন্তা করি। আনুমানিক ছেলেটা এখন একটু বড় হয়েছে, ওরে এখন কি করব, মানে বিদেশ পাঠাইতে চাইছি, বিদেশও পাঠাইতে পারতেছি না। ছেলের বয়স কত? আর ছেলের বয়স বর্তমানে 26 শেষে 27 বছর। একটাই ছেলে? হ্যাঁ, একটা ছেলে, 2টা মেয়ে। মেয়েদের বয়স? মেয়েদের বয়স, মেয়ে একটা বিয়ে দিছি, ও বিয়ে পাস করছে এবার।
না না, দেহ বয়সগুলো হয়েছে- বললেই হবে। আচ্ছা, বয়সটা হচ্ছে বড় মেয়ের বয়স হইলো 25 হবে, আর ছোটটা 20 পার করছে। আচ্ছা, তো বড় ছেলে আর বড় মেয়ের বয়স খুব কাছাকাছি, তাই তো? হ্যাঁ, 4 বছরের ডিফারেন্স। হ্যাঁ, না না, 24 আর 25 আর 26 শুনলাম যে। 25 আর 20। 27 না, দুটো মেয়ে 27 তো। বছর, 27 বছর। আচ্ছা, ছেলে 27 আর মেয়ে ছেলে 24 27 আর সেকেন্ড মেয়েটা 24 25। শেষ পর্যায়ে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে ওই মানে বড় ছেলে আর মেয়ের বয়স কাছাকাছি আর কি। ওকে, আর ছোটটা একটু ছোট। ওকে, তাহলে আজকে আমাদের কাছে প্রশ্নটা তো পরিষ্কার হলো যে কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়, তাই তো? ওই ভিড়ওয়ালার জায়গাতে যাওয়া যাচ্ছে না, খুব ভয় কষ্ট হচ্ছে, এবং যার জন্য বাইরে যেতেও ইচ্ছা করে না, তাই তো? না না, একদম বাইরে যেতে ইচ্ছা করে না। আবার বর্তমানে হাজবেন্ড অসুস্থ, স্ট্রোক করছে, এখন একটু বেশি কথা বলে। হ্যাঁ, এভাবে চলাফেরা করতে পারে কিন্তু বেশি কথা বলে। ওইটা নিয়ে আমার ভালো লাগে না, বারবার কথা বললে, বারবার শুনতে ভালো লাগে না। ওকে, কিন্তু ঘরেই থাকতে হচ্ছে, বাইরে যেতেও তো পারা যাচ্ছে না, তাই না? বাইরে বাইরে গেলেও আবার ভয় লাগে বা কষ্ট হয়। ঠিক আছে। হ্যাঁ, মানুষের ভিড়ে যেরকম বাসে যাই, ছোট মেয়ে নিয়ে কলেজে যাই, ও ভার্সিটিতে পড়ে যে সিটি কলেজে, ওখানে যাই। বাসে যখন বাসটা ভিড় হয়ে যায়, তখন আমার মনে হয় আমি বাসটা ভেঙে বের হয়ে যাই, এরকম লাগে। ভীষণই কষ্ট হচ্ছে। ওকে, একটু লাইনে থাকতে হবে। হ্যাঁ, প্রশ্ন থাকলে করো। আচ্ছা, আপনি কি যখন এরকমটা ভয় লাগে ভিড়ের মধ্যে, তখন কি ওটা অ্যাভয়েড করেন? যেমন মেয়ের সাথে বাসে ওঠা বন্ধ করে দিয়েছেন, এরকম কিছু? জি, আপনি যখন ভয় পান তখন ওই জায়গাটা যাওয়া কি বাদ দিয়েছেন, না যাচ্ছেন এখনো? না, ওরকম তো যাই না, কিন্তু একটু এখন তো বাসে যাই, নিজের একটু চাপায় থাকতে চেষ্টা করি, বড় বড় নিঃশ্বাস ফেলাই, আল্লাহ বিল্লাহ করতে থাকি যে বের হই এরকম আচ্ছা, লাগে। আচ্ছা, আচ্ছা। এমনিতে আপনাকে আর আগে এমনিতে মানুষের মেলে যাই না তেমন একটা, মানে নিজের একা থাকতেই ভালো লাগে, আপনার মনে চায় আমি একা ওকে থাকি। ওকে, মনটা কেমন থাকে, ভালো না খারাপ? হ্যাঁ, মনটা চায় আমি একা থাকি, কারো চিন্তা করব না, শুধু দোয়া কালাম পড়বো, মানে একা চুপ করে বসে থাকবো এক কোনায়, আমার এরকম একটা মনে চায়, কিন্তু সেটা তো পারি না। দেখা যায় মেয়ে আছে, আমি একটু মেয়ে বলি বিয়ে হইতে, আপনাকে, বাচ্চা বুঝতে আছে, পারছি, বুঝতে নাতি, পারছি। ওরা আসে, ঝামেলা আপনি করে, আমাকে আমার বলেন, ভালো লাগে না। আপনার মনটা ভালো থাকে না খারাপ থাকে? মনটা বেশিরভাগই ওই যে খারাপের দিকেই থাকে, কি হবে, কি করব, কি না করব। আপনার লাইফটা কেমন লাগে, জীবনটা কেমন লাগে? জীবনটা নিয়ে ওরকম একটা ভাবি না যে আচ্ছা, আমার এত বেশি দরকার, বেশি পাই না, খাই না, এরকম দরকার না। যেরকম ভালো আছি ওরকমই ভালো থাকি, ঠিক আছে। কিন্তু মানে কথাবার্তা কিরকম ভালো লাগে না। আপনার হইচই ভালো রাতের লাগে ঘুম না। ঠিক আছে? রাতের ঘুম রাতের ঘুম এতদিন ঠিক ছিলই না, অনেক দিন পর্যন্ত। এই শীতের মধ্যে আমার একটা সমস্যা হয়েছিল, যে এত শীত গেল। আচ্ছা, একটু ছোট করে বলতে হবে, একটু ছোট করে, আমাদের বিরতির সময় হয়ে যায় তো। এত শীত গেল না, ওই সময় আমার মনে হয় কি মাথাটা একটা চাপ দেয়, শরীর ঘামায় যায়, তখন খুব বিরক্ত। তারপর ডাক্তার দেখায় এখন এই সমস্যাটা একটু কমছে, তো এখন ঘুমাইতে পারি, কিছুটা ঘুমাইতে পারি, একটু শব্দ শুনলে ঘুম ভেঙে যায়। প্রশ্ন আছে। আপনি যে বলছিলেন যে 1 বছর আগে প্রথম আপনার এরকম সমস্যা হচ্ছে যে ভিড়ের মধ্যে গেলে বা কোনো বদ্ধ জায়গায় বাসে গেলে আপনার কষ্ট এই হয়। সমস্যাটা আমি বুঝতে পারছি এই বছর খানিক ধরে। তো 1 বছর আগে প্রথম যেদিন এরকম লেগেছিল সেই ঘটনাটা আপনার মনে আছে? হ্যাঁ, এই ঘটনাটা মনে ছিল। আমি একটা মার্কেটে গেছি, যে নিউ মার্কেটে অফার দিতেছিল, জামা কাপড় অফার দিতে, ওই ভিড়ে গেছি। অফার দিলে তো ভিড় হয়, ওই ভিড়ে যখন আমি ঢুকছি তখন আমি দেখি ভিড় হয়ে গেছে, আর বের হইতে পারি না ওই মুহূর্তে, মানে আমার দমটা ফাইটা দিতেছে, আমার কাছে এরকম লাগতেছে। তখন আমি ধাক্কায় বাইরে গেছি, যে মনে হয়েছে কি আমার জীবন বাঁচানটা পড়ো। মানে ওই সময় আপনার মনে হচ্ছে যে আপনি এখন মারা যাবেন, যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবেন। আমি ফলো করছি যে আমার এরকম হইতেছে কেন। আবার কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যান, মানে আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যান। মানে যখন একা হইছি তখন ঠিক হয়ে গেছে, একা হয়ে গেলে আবার ঠিক হয়ে যান। হ্যাঁ, ভিড় থেকে বেরোলে ঠিক হয়ে যায়। আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ। খুব কষ্ট হচ্ছে, একদম অপরিসীম কষ্ট হচ্ছে। আমাদের অতিথিরা আলোচনা করবে, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। আমরা বিরতির যদি সময় হয়ে যায়, আমরা বিরতি থেকে এসে যদি প্রয়োজন হয় তখন আলোচনা করব। জহির, আমার কাছে মনে হয় কত? যে 5 মিনিট আছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে উনি একটা জিনিস খুব ভালো করছেন, যে এত অসুবিধার মধ্যেও কিন্তু উনি যাচ্ছেন। এটা কন্টিনিউ করতে হবে, যে বাচ্চাকে নিয়ে যেমন বাসে উঠছেন,
দোয়া পড়ছেন, লম্বা করে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ছেন, কাজে এটা ভালো। অ্যাভয়েড করলে এটা বেড়ে যাবে। ওনার এখনো কিন্তু অতটা বাড়ে নাই। এটা অনেক সময় হয় যে ভিড়ের মধ্যে খোলা জায়গায় গেলে অনেক সময় আমাদের ভয় লাগে। তো এটার ম্যানেজমেন্ট হচ্ছে যে আমরা যাব এবং মনের সাহস রেখে বারবার গেলে ভয়টা কমে যাবে। কাজে উনি যেটা করছে ঠিক আছে, জাস্ট অ্যাভয়েড করা যাবে না, এটি আমার মনে হয়েছে। আর ওনার যদি খুব অসহনশীল লাগে সেক্ষেত্রে প্রফেশনাল হেল্প নিতে পারে, কোনো সাইকোলজিস্টের সাথে বসে যে কথা বলে কাউন্সেলিং নেয়, তখন কিন্তু তার ভিতরটা আর হালকা। কোনো মেডিসিন দরকার হবে না। এটা সমস্যার তীব্রতার উপরে, সমস্যাটার কি অবস্থা আমরা জানি না। যেমন উনি কিন্তু যেতে পারছে, এমন না যে যেতে পারছে না, একদম মানে হোম বাউন্ড হয়ে যায় নাই, ওই অর্থে উনি কিন্তু কাউন্সেলিং নিলেও বোধহয় এটা মানে ওভারকাম করবে। আর ওই যে ডিপ ব্রিদিংটা করছে, ডিপ ব্রিদিংটা একটু করুক, কি নিয়মটা আরেকটু যদি ভালো করে জানে তাহলে হয়তো ভালো হয়। তুমি কিছু বলতে চাও? যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ কিন্তু করছে, সেটা আরেকটু কিভাবে সায়েন্টিফিক্যালি করতে পারে। উনি যে শ্বাস নেওয়ার ব্যাপারটা এভাবে করা যায় যে আমরা যদি লম্বা করে শ্বাস নেই এবং তারপরে একটু ধরে রেখে ধীরে ধীরে ছাড়ি। এখন যখন শ্বাসটা নিব তখন আমি বোঝার জন্য বলছি, মনে মনে যদি গুনি 1 2 3, ধরে রাখলাম 1 2, আবার ছাড়লাম 1 2 3, গোনার জন্য বলছি না, জাস্ট 3 থেকে 4 সেকেন্ড টানা, 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরে রাখা, 3 থেকে 4 সেকেন্ড ছাড়া, এইভাবে। এবং নেবার সময় নাক দিয়ে এবং ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়লে সেটাও ভালো হয়। আরেকটা জিনিস হচ্ছে, 3টা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমি যে ব্রিদিংটা নিচ্ছি আমার বডির সেন্সেশনটা কেমন আছে সেটা খেয়াল করতে হবে। যে শ্বাস নিচ্ছি, নাক দিয়ে ঢুকছে, পেট ফুলে উঠলো, ছেড়ে দিলাম, এটা একটা প্রক্রিয়া, এটার দিকে অ্যাটেনশন দেওয়া। 2 নাম্বার হচ্ছে আমি কয়বার শ্বাস নিচ্ছি সেটা কাউন্টও করতে পারি, যে আমি 1 বার নিলাম, 2 বার নিলাম, মানে এরকম 2 মিনিট করলে কিন্তু নরমালি ঠিক হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে মাথায় যদি অন্য কোনো চিন্তা আসে শ্বাসের সময়, সেই চিন্তাটা ছেড়ে দিয়ে শ্বাসের দিকে মন দিব। এই 3টা পয়েন্টে খেয়াল রাখতে হবে। চিন্তা আসলো ঠিক আছে, ওটা করব না, আমি শ্বাসটার দিকে মন দিব। জোর করে স্টপ না করে চিন্তাটা আসুক, কিন্তু আবার আমি শ্বাসের দিকে ফিরে আসব। এই 3টা জিনিস খেয়াল করলে আমার মনে হয় খুব চমৎকার হবে। এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে আলাপ করা দরকার, এই জন্য যে এটা এরকম যদি হয় যে ওনার প্যানিক অ্যাটাক হচ্ছে, এবং প্যানিক অ্যাটাক 2 ধরনের হয়। একটা হচ্ছে কি অ্যাগোরাফোবিয়া, এরকম ভিড়ের জায়গা যেখান থেকে উনি বের হতে পারবে না, সেই ভয় আতঙ্ক থেকে অ্যাটাক হতে পারে, অথবা ওরকম অ্যাগোরাফোবিয়া ছাড়া। এখন যেটা হচ্ছে অনেক সময় কিন্তু যে অনেক প্যানিক অ্যাটাকের মতো যখন হয় যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বা এখনই আমি ফেইন্ট হয়ে যাব, মারা যাব, এটা কিন্তু আবার শ্বাস নিয়ে রিল্যাক্স করেও সে 20 থেকে 30 মিনিটের মধ্যে স্বাভাবিক হয়ে যেতে পারবে, আবার ওইটা করেও স্বাভাবিক হবে। তো অনেক সময় হয় কি যে নিজেকে সেফ রাখার জন্য আমরা কিছু কাজ ইমিডিয়েট করি, যেটা কিনা প্রবলেমটাকে আবার বজায় রাখতে সাহায্য করে। এখন সে যদি বিশ্বাস করে যে শ্বাস নিলে আমি এরকম বাসে চলাফেরা করতে পারবো, শ্বাস না নিলে আমি মারাই যাব, সেক্ষেত্রে কিন্তু শ্বাস নিলেও সে সুস্থ থাকবে, না নিলেও সুস্থ থাকবে। তখন হয় কি একটা নির্ভরশীলতা তৈরি হয়ে যায়, তার মনে হয় যে বাইরে গেলে আমাকে নিঃশ্বাস নিতে হবে, এই ব্যায়ামটা করতে হবে, তাহলে সুস্থ থাকবে, আদারওয়াইজ পারবো না। সো এই বিশ্বাসটা ভাঙার জন্য আসলে কাউন্সিলর বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাকে হেল্প করবে। তো এটা বোঝা দরকার যে এটা কি নর্মাল এরকম যে আমার খারাপ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, নাকি আসলে এটা প্যানিক অ্যাটাক হচ্ছে। এই 2টা জায়গায় পার্থক্য করলে, যদি নর্মাল শ্বাসকষ্ট হয়, জহির ভাই যেটা বললেন যে শ্বাসের ব্যায়াম করলে সে বেটার ফিল করবে, কিন্তু এটা যদি তার সেফটি বিহেভিয়ার হয়, যে নিজেকে সেফ রাখার জন্য করছে, তাহলে কিন্তু এটা তাকে ছাড়া নর্মালভাবে বাসে যাওয়াটা প্র্যাকটিস করতে হবে। কারণ ওই শ্বাস নিলেও সে সুস্থ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, শ্বাস না নিলেও। সো এটা আসলে এখন তো এই ছোট্ট পরিসরে বোঝা সম্ভব না, এই জন্য আসলে ওনার একজন প্রফেশনালের সাথে কথা বললে ভালো, এই পরিষ্কারভাবে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে। মানে বেচারা তো ট্রিটমেন্ট নিয়েছে মেডিকেল ডক্টরের কাছ থেকে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 2টো সেন্টার আছে, একটা কলা ভবনের 4 তলায় একটা সেন্টার আছে, আর একটা কলা ভবনের 5 তলায় আছে, যে কোনো একটাতে গেলে আমার মনে হয় খুঁজে যদি যায় যে মানসিক স্বাস্থ্য সেবাটা কোথায় দেওয়া হয়, তাহলে তারা ওনাকে হেল্প করতে পারবে, তাই না? মেডিসিন যদি দরকার হয় সেটাও কিন্তু তখন বোঝা যাবে যে আসলে মেডিসিনের প্রয়োজন আছে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা ঘুরে আসি ছোট্ট একটা বিরতি থেকে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা আবার ফেরত এলাম সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে।
আর আমরা যেটা আজকে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা ছিল যে আমরা যখন কোনো সম্পর্কে কষ্ট পাই, বিশ্বাস ভঙ্গ হয়, তখন আমাদের নিজের অজান্তেই আমরা সম্পর্কটিকে ক্ষতিগ্রস্ত করে ফেলি। কেন করি সেটা আজকে এটা আলোচনা হয়েছে। আর আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মনে হয় আর আলোচনা করার দরকার নেই, আমরা ফোন আসা পর্যন্ত আমরা আজকে বিষয়টা নিয়ে কথা বলতে পারি। ওকে জহির, যেটা ঘটে যে একটা সম্পর্কে যখন তিক্ততা আসে তখন কিন্তু এটা খুব প্রভাব ফেলে, একদম মানে সম্পর্কটার সাথে ওটা অ্যাটাচড হয়ে যায়। তারপরে যেটা হয় যে আমরা যখন ওই সম্পর্কটা কোনো কারণে চলেও যায়, নতুন একটা সম্পর্কে আমরা যাই, কিন্তু প্যাটার্নটা অনেক সময় থেকে যায় যে আমি এরকম জটিল অবস্থায় কিভাবে রিয়্যাক্ট করতাম, কিভাবে ভাবতাম, এই বিষয়টা থেকে যাচ্ছে। এবং আমার ইমোশনাল রিয়াকশনে একটা সন্দেহ থেকে যাচ্ছে, কারণ খুব পেইন গেছে আগে। এটা কি আমরা ট্রমা বলছিলাম একটু আগে, এটা এক ধরনের কন্ডিশনিংয়ের মতো হয়ে যায়। তো নতুন সম্পর্কটাই গেলে, এবং যদি অল্প সময়ের মধ্যে আমি এই সম্পর্কটার মধ্যে যাই, যদি আমি এই নতুন সম্পর্ক তৈরি করার আগে নিজেকে নিয়ে কাজ না করি, নিজে না ভাবি যে ব্যাপারটা কি হলো, আমার যে সম্পর্কটা ভালো গেল না, আসলে ব্যাপারটা কি। অনেক সময় আমাদের দেশে একা বের করা একটু মুশকিল, হেল্প লাগে অবশ্যই। অনেক সময় আমাদের দেশে যেটা হয় যে আমাদের মানুষগুলো এভাবে ভাবে যে ধরা যাক একজনের ওয়াইফ চলে গেছে, সম্পর্কটা তিক্ততা হয়ে, বা হাজবেন্ড চলে গেছে, প্রত্যেকেই ভাবে যে আমি ঠিক, ওর ভুল ছিল, ও একটা দুষ্ট মানুষ, আমি 100% ঠিক। কিন্তু যেটা ঘটে, একজনের একটা আচরণের ফলে আমার একটা রিয়াকশন হয়, সেটা কারণে ওর একটা রিয়াকশন হয়। আমরা এটাকে বলি ইন্টারঅ্যাকশন, যে একটা কিছুর ফলে আমি একটা কিছু করি, তার ফলে আরেকটা কিছু হয়। এই ছাপটা কিন্তু আমার মধ্যে থেকে যায়, এবং এক হাতে তালি বাজে না। কাজে নিজেকে নিয়ে কাজ করার মতো, ভাবার মতো, যে দার্শনিকরা বলে নিজেকে জানুন, নিজেকে বুঝুন, এই সময়টা না দিয়ে আমরা অনেক সময় কি হয়, রাগের আগে আরেকটা সম্পর্কে চলে যাই, অথবা যে কোনো কারণে ওকে একটা শাস্তি দেওয়ার জন্য আরেকটা সম্পর্ক আমি এর থেকে ভালো করে দেখাবো। কিন্তু দেখা যায় যে ওই প্যাটার্নগুলো নিয়েই আমি গেছি। প্রথম পার্টনার আমি যেভাবে চয়েস করেছিলাম, সেই একইভাবে হয়তো আরেকটা পার্টনার আমি চয়েস করলাম। আমি তো পুরোটা বুঝে ভেবে দেখিনি আমি কি চাই, পার্টনার কি চাই, কতটুকু আমার পক্ষে করা সম্ভব, কি ধরনের মানুষ হলে আমার চলবে, এই পুরো ওয়ার্কটা না করে হঠাৎ করে কাজটার মধ্যে যায়, তখন কিন্তু এই ঝামেলাটা চলতেই থাকে। এই জন্য আমি তো অনেককেই বলি যে এরকম যদি কিছু হয়, টাইম নেন, একটু ভাবেন, এই মুহূর্তে কিছু করার দরকার নেই, ভালো মন্দ কিছু করিয়েন না, ভাবেন। এবং আপনি যেটা বলছিলেন ম্যাডাম, যে প্রফেশনাল ওয়ার্ক করলে তো খুবই ভালো, যে সম্পর্কটা নাই, অসুবিধা নাই, কিন্তু ব্যাপারটা কি হলো ভাবার জন্য আমরা যদি কারোর সাথে বসে কাউন্সেলিং নেই, একটু মাথা শান্ত হলে, মনটা শান্ত হলে, তারপর যদি আমি এটা করতে যাই। কিন্তু কাউন্সেলিং এর ব্যাপারে জাহির, আমি যেটা যোগ করতে চাই তোমার সাথে, সেটা হচ্ছে যে অনেক অল্প ট্রেনিং নিয়ে কিন্তু অনেকে কাউন্সেলিং এর সেবা দেওয়া শুরু করেছে বাংলাদেশে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো করে খোঁজ নেওয়া দরকার। আমরা কিন্তু আসলে এটা আমাদের বাংলাদেশিদের মনে হয় একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এই যে ডাক্তারের কাছে আমি যাচ্ছি, মানে শুধু কাউন্সিলর না, তিনি আসলে কোথা থেকে পাশ করেছেন, কত বছর ধরে প্র্যাকটিস করছেন। যেমন মানে কারো যদি সার্জারি লাগে, একজন সার্জনের কাছে যায়, তার কিন্তু জানা উচিত এই সার্জারিটা এই ডাক্তার কটা করেছেন আগে, হ্যাঁ, সেটা ডাক্তারদের ব্যাপারে। এবং একইভাবে মানসিক স্বাস্থ্য সেবা যারা দিচ্ছে, তাদের ক্ষেত্রেও আমাদের জানা দরকার যে এই মানুষটা যথেষ্ট প্রশিক্ষণ নিয়ে কাজ করছে কিনা। এবং আমরা যেটা হয় যে আমরা অনেক সময় জাতিগতভাবে আমাদের মধ্যে ভদ্রতা বোধ অনেক, আমরা কিন্তু জিজ্ঞাসা করি না আপনার ডিগ্রি কি। এটা ভদ্রতা থেকে করি নাকি আমাদের মানে অজ্ঞতা, আমি জানি না। মানে আমি যখন ডক্টরের সামনে যাই, আমার মাথায় আসেই না এটা, তো আমি তখন ভাবি যে এটা বললে মাইন্ড করবে। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু নিয়ম আছে যে আমাদের ডিগ্রিগুলো টানায় রাখার আমাদের জানার অধিকারও আছে। হ্যাঁ, রাইট। আমাদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। যে আমি কি 2-3টা কোশ্চেন করতে পারবো নাকি একটাই? শিওর, না করো, কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব যে এতগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো কিনা। প্রশ্ন করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ আপনি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি না অন্যায় কোনো কিছু সহ্য করতে পারি না। মানে ধরেন বয়সটা বলো। যে আমার বয়স 35, মানে 35। 35। বিবাহিত না অবিবাহিত? না, আমি বিবাহিত, আমার একটা 14 বছরের ছেলে আছে। 14 বছরের ছেলে আছে, ওকে। হ্যাঁ, তো আপু আমার হচ্ছে মানে কোনো অন্যায় কিছু দেখলে আমার খুব খারাপ লাগে। আমি যখন মানে ওটা নিয়ে মানে ওটা আলোচনা করি বা প্রতিবাদ করি, তখন আমার কষ্ট হয় যে এত মানুষ আমি কেন করলাম। আমার সাথে তো ব্যক্তিগত ভাবে একটা ঝামেলা হয়ে যায়, দেখা যায় যে কথা কাটাকাটি হয়ে যাবে, মানে
এটা আমাকে মানে পরবর্তীতে আমাকে খুব কষ্ট হয়। আবার যদি না বলি তখন আমি কষ্ট পাই যে আমি কেন বললাম না, বাকি মানুষ বললে বলুক, না বললে না বলুক, তাতে কি। মানে আমি কিছু মানে ওই সময়টা আমি কিছু বললেও কষ্ট পাই, না বললেও কষ্ট পাই। আর এই কষ্টটা আমার মিনিমাম 2 থেকে 3 দিন থাকে। সেটা কি স্বাভাবিক? না না, স্বাভাবিক অস্বাভাবিকতা নিয়ে আমরা মন্তব্য না করি। আমাদেরকে একটা এক্সাম্পল কি দিতে পারো যে অন্যায় কিছু, কি অন্যায় হয়েছে এবং যে অন্যায়টা তুমি সইতে পারোনি এবং তুমি তখন প্রতিবাদ করো এবং তুমি প্রতিবাদ করলেও আবার 2-3 দিন কষ্টটা থেকে যায়, এরকম একটা উদাহরণ কি দিতে পারো? আর যেমন আপনি বাইকের হর্ন, তারপরে যে গাড়ির হর্ন অকারণে যে দেয়, মানে এটা আমি নিতে পারি না। যে রাস্তায় বের হয়ে যে বাইকাররা যে অযথা হর্ন গুলো দেয়, হ্যাঁ গাড়ি চালা ড্রাইভার যে অযথা কোনো দরকার নেই নন স্টপ মানে দিতেই থাকে, তখন আমার খুব খারাপ লাগে যে এটা তো শব্দ দূষণ, মস্তিষ্কের জন্য ক্ষতি হচ্ছে বা এটা পরিবেশের জন্য ক্ষতি হচ্ছে। তখন আমি মাঝে মাঝে বলি যে ভাই সব মানে আওয়াজটা দিয়েন না। তখন অনেকে বিরক্ত হয়, মানে আমি বেশি কি বলে বেশি সচেতন, বেশি শিক্ষিত, মানে ব্যাড কমেন্ট করে। তখন আমি মানে তখন কষ্ট পাই যে তাহলে আমি কেন বলতে গেলাম। আবার যদি না, তখন আবার নিজের উপরে একটু রাগ লাগে, তাই তো? হ্যাঁ, আবার যখন না বলি তখন আমার কষ্ট হয় যে কেন বললাম না, আমি বললে হয়তো উনি শুধরাতেও পারতো। আবার যেমন আমি একটু পরিচ্ছন্ন, তো আমার উপর থেকে ময়লা ফেলে, ঠিক আছে, ময়লাগুলো আমার ঘরে আসে, তখন এটা আমার খারাপ লাগে। আবার চিন্তা করে আমি যখন বলবো ওনার সাথে আমার একটা মনোমালিন্য হবে, ট্রেনে ঝগড়া হবে, আমি ভাড়াটিয়া বাড়িওয়ালা জানবে, আমাকে বলবে 2 মাসের নোটিশ দিবে চলে যান, তো আমি দেখা যায় বলতে পারি না, আমার কষ্ট হয়। আবার না বলি না, সেটাও কষ্ট হয়। আমি মানে দোটানার মধ্যে থাকি। কোনটা বেশি কষ্ট, বললে বেশি কষ্ট হয় না না বললে বেশি কষ্ট পাচ্ছ? মানে সিমিলার, আসলে না বললেও কষ্ট পাই, বললেও কষ্ট পাই। মানে একটু কম বেশি কি আছে? বলার পর যখন ঝগড়া হয়ে যায় তখন কষ্ট হয়, তখন আবার কষ্ট লাগে। ঝগড়া না হলে আবার অত কষ্ট, মানে কষ্টটা একটু কম। যাকে আমি বললাম সে যদি ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় বা আমি যেটা বলতে চাচ্ছি সে যেটা বুঝে, তখন কষ্ট হয় না। কিন্তু সেটা যদি ঝগড়ায় বা মনোমালিন্যের রূপ নেয় তখন কষ্ট হয়, তখন আমার বুক ভার হয়ে যায়, কান্না আসে। আচ্ছা, এবং এই সমস্যাটা তোমার কতদিন ধরে হচ্ছে বলে? একদম ছোটবেলা থেকে। একদম ছোটবেলা থেকে? হ্যাঁ। তুমি কি একটু খুঁতখুঁতে স্বভাবের? হ্যাঁ, আর আমার চাইল্ডহুডটা খুব বোরিং। আমার 2 বছর বয়সে মা মারা গেছে, আমার বাবা আরেকটা বিয়ে করছে, সৎমার প্রচন্ড মেন্টাল টর্চার, আমার বাবা মারা গেছে, আমার হাজবেন্ডের মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার ভাই মারা গেছে। মানে আমি একটা খুব বাজে ফ্যামিলি থেকে উঠে আসছি, মানে আমার ব্রোকেন ফ্যামিলি। বোনদের সাথে ঝগড়া হতো বেবিকে নিয়ে, মানে আমার হাজবেন্ড মারা যাওয়ার পর ও একটু চঞ্চল ছিল। সবকিছু মিলিয়ে মানে আমার শৈশব কোনোটাই ভালো যায়নি। আমি যাকে বিয়ে করছি ও আমার কাজিন, আমার সবকিছু জেনে শুনে বিয়ে করছে, এখন আমার বেবি হচ্ছে না। এখন আমার কাছে মনে হচ্ছে আমি খুব অপরাধী, মানে আমার থাইরয়েডের সমস্যা, তারপরে এই জন্য হয়তো আমার বেবিটা হচ্ছে না। তোমার বেবি হচ্ছে না তুমি বললে না, তোমার একটা বেবি আছে? মানে আগের ঘরের, ওটা হচ্ছে আমার এক্স। আচ্ছা, এই বিয়েটা তোমার পরে করেছো, আর প্রথম হাজবেন্ড মারা গেছেন, তাই তো? হ্যাঁ। কিভাবে মারা গেছেন? রোড অ্যাক্সিডেন্ট, তখন ওর বয়স ছিল 28 বছর। আর তোমার বিয়ের কতদিন পরে উনি মারা গেলেন? আমার বিয়ের 6 বছর তো, তখন আমার বয়স 22 ছিল। বিয়েটা হয়েছে তোমার একটু তাড়াতাড়ি, অল্প বয়সে বিয়ে করেছো? হ্যাঁ, আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, ওই যে আমার সৎমা অনেক বেশি মেন্টাল টর্চার করতো, তো আমি আর নিতে পারছিলাম না। তুমি নিজে পছন্দ করে করেছিলে প্রথম বিয়েটা? আচ্ছা। কিন্তু হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তারপর তুমি আবার একজনের সাথে বিয়ে করেছো? 5 বছর পর আমি বিয়ে করছি। কিন্তু ওর সাথে আমার মেইন, আপনার সাথে যে কথা বলার উদ্দেশ্যটা কিন্তু মেইনলি ওকে নেই। মানে ও হচ্ছে না আমাকে ধরেন খাবারের খরচ দেয়, ঘর ভাড়া দেয়, বাজার দেয়, কিন্তু কোনো মতামত গ্রহণ করে না। সমস্ত কিছু ওর ফ্যামিলির কোনো বিষয়ে কোনো কথা বলতেই আমাকে দেয় না, কোনো বিষয় না। মানে ওর ডিরেক্ট বলছি যদি তুমি এটা মেনে নাও তাহলে আমার সাথে সংসার করবে, না মেনে নিলে তুমি আলাদা হয়ে যেতে পারো, ঠিক আছে। এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয়। তাহলে আমার ভূমিকাটা কি? মানে আমার কাছে মনে হয় যে আমি একজন কি। এই ভদ্রলোক কি আগেও বিবাহিত ছিলেন? না, বিবাহিত ছিল না। এটা কি মানে পরিবার থেকে দেখে তোমাকে দেয়া হয়েছে? হ্যাঁ, ও আমার খালাতো ভাই। ও আমার মানে এবার সমস্ত বলছে যে আমার অতীত তো জানে, ইভেন আমার বেবি আছে এটাও জানে, আর আমার বেবিটার সাথে কোনো কথাই বলে না। এখন দেশের বাইরে থাকে, একটা ফোন দেয় না, জিজ্ঞেস করে না, খোঁজ খবর নেয় না, কিছুই না। কিন্তু মান্থলি সে টাকাটা ঠিক দেয়, ঘর ভাড়াটা, বাজার খরচটা। কিন্তু আমার কথা, আমি তো টাকার জন্য তো বিয়ে করিনি, আমি তো একটা শেল্টার, ছায়ার মতো। ও দেশের বাইরে থাকে, তাই তো? হ্যাঁ, আমি অনেক রিকোয়েস্ট করছি দেশের বাইরে না যাওয়ার জন্য, যে আমার খুব খারাপ লাগে, আমি একা 2জন মানুষ থাকি,
সারাদিন আমার খুব নিঃসঙ্গ লাগে, দিন শেষে একা লাগে, ফাঁকা লাগে, আমার কান্না আছে, মানে একটু না বলছি কিন্তু মানে যে একটা ব্যাপার থাকে এর জন্য গেছে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এখন সবাই আমাকে ব্লেম করে আমি নাকি ইচ্ছাকৃত বেবিটা নিচ্ছি না, আমার এই ছেলেটাকে মানুষ করার জন্য, ওর টাকাতে আমরা খাওয়ার জন্য, এই যে একটা মিথ্যা সবাই ভাবতেছে, তো এটা আমাকে অনেক কষ্ট দেয়। মানে ওর বাড়ির সবাই এটাই ভাবে, মানে ওর বাড়ির সবাই ভাবছে যে তোমার দিক থেকে কোনো অসুবিধা আছে তাই জন্য বাচ্চা হচ্ছে না। আবার ও আমার কাছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না, মানে নিয়ে যায়নি যখন পর্যন্ত দেশে ছিল, বারবার ওতে আরেকটু দেখি আরেকটু দেখি আরেকটু দেখি, আবার এটা ফেসও করে না, কারোর সাথে বলেও না ঠিক আছে প্রবলেমটা আমার বা ও বা এটা ও মেনে নিছে, এড়িয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, মানে ও আসলে কিরকম মনের মানুষ আমি এখনো বুঝতে পারি না। আবার ও কিন্তু ধরেন আমার কোনো অসুস্থ হলে সেটা খরচ দেয়। তুমি বললে একটু আগে যে খরচ দেওয়ার ব্যাপারে তার কোনো কার্পণ্য করছে না সে, কিন্তু তোমার মানে তোমাকে মানে সেরকম রেসপেক্টের জায়গাটাতে তুমি পাচ্ছ না তার কাছ থেকে। হ্যাঁ, আর এটা আমাকে অনেক বেশি কষ্ট দেয়। মানে আমাকে সবসময় নত হতে হবে, কোথাও ঘুরতে গেলে ওর কথা মতো চলতে হবে, আমি কোনো মতামত দিতে পারবো না, যে কোনো ওর ফ্যামিলির বিষয়ে কারো বিষয়ে কোনো কিছুই বলতে পারবো না। এবং বাচ্চা না হওয়ার ব্যাপারটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই না, ও এটা নিয়ে আমাকে মেন্টালি কখনো টর্চার করে না। না, টর্চার তো করছে না, বাট ওর এটা নিয়ে কোনো কষ্ট আছে ভেতরে সেরকমটা আমি কখনো দেখিও না। আমি যখনই বলছি যে মনে কিছু নেই না, প্রবলেমটা আমারই হতে পারে, যেহেতু আমার বয়স 35 হয়ে গেছে, আমার থাইরয়েডের সমস্যা হয়েছে, তাহলে একটা তুমি কাজ করো, একটা বিয়ে করো। ও তখন বলে কি পাগল নাকি, বিয়ে করার কি দরকার, আমাদের তো একটা বেবি আছে, অথবা এখন চিকিৎসা উন্নত হয়েছে, আমরা ডাক্তারের কাছে যাব, আমি দেশের বাইরে থেকে আসি, তারপর না হয় মানে দেশের বাইরে যাব, কিন্তু কখনো আমাকে এটা নিয়ে টর্চার করে। কবে গেছে তোমার হাজবেন্ড দেশের বাইরে? এই 1.5 বছর। আচ্ছা, ওকে। তার আগে তো একসঙ্গেই ছিলে, দেশে ছিলে? তাও ছিলাম না, মানে ও দেশের বাইরে আসা যাওয়া করে, 2 বছর থাকে, আবার 2-3 মাস এখানে থাকে না, কিন্তু 1.5 বছর আগে তো গেছে, তার আগে ঢাকায় মানে দেশে ছিল না? দেশে ছিল, কিন্তু তখনও আমি ছিলাম ঢাকায়, ও ছিল ঢাকার বাইরে, মানে আমাদের গ্রামের বাসা। আচ্ছা, ওকে, একই জায়গায় থাকা হয়নি না, মানে দেখা যাচ্ছে মাসে ও হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 দিন আমাদের এখানে ছিল, আর 25 দিন মানে ওর গ্রামের ওই যে বিজনেসের পারপাসে। আচ্ছা, একটা জিনিস আমার জাস্ট একটু কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে ওর তো প্রথম বিয়ে, তোমার তো এটা দ্বিতীয় বিয়ে, তাই তো? হ্যালো? হ্যাঁ আপু, হ্যাঁ, তোমার জন্য এটা দ্বিতীয় বিয়ে, ওর জন্য প্রথম বিয়ে। তোমাকে যে বিয়ে করলো তো প্রথম তুমি বিয়ে, মানে তুমি ওর জন্য প্রথম, তাই তো? হ্যাঁ, তো এই বিয়েটা কি বলে যে আত্মীয় হয় তোমাদের? হ্যাঁ। এবং সেখানে তার কোনো আপত্তি ছিল না যে তার যাকে বিয়ে করছে তার একটা বাচ্চাও আছে, সে আগে বিয়ে হয়েছে, এটা নিয়ে তার কোনো আপত্তি ছিল না? না, কখনো এটা নিয়ে এখনো ওর কোনো আপত্তি নেই। এটা নিয়ে ওর কোনো আপত্তি নেই। ওকে, হ্যাঁ। এখন তোমার প্রশ্নটা একটু গুছিয়ে যদি করে ফেলো, কি প্রশ্ন তোমার? মানে আপু আমি বলতে চাচ্ছি, যেমন ওর যখন ভালো ইনকাম হয় তখন ওর মেজাজ খুব ফুরফুরে থাকে। না, তুমি প্রশ্নটা করে ফেলো। হ্যাঁ, তুমি এখন আমাদের অতিথিদের প্রশ্ন থাকবে তো, মানে কিছু জানতে চাইবে। তোমার আজকের জন্য প্রশ্নটা আমাদের কাছে কি? ওর এই ব্যবহারটা কি স্বাভাবিক, বা এটাকে আমি মেনে নিয়ে কি ওর সাথে আমি রিলেশন মানে কন্টিনিউ করব? এটা তো অনেক বড় একটা প্রশ্ন করেছে, আমরা তো সিদ্ধান্ত দেই না। খুব মানসিক চাপে আছে, আমাকে মনে হচ্ছে আমি বোঝা ওর জন্য, আমি আমার ছেলে তোমার নিজেকে বোঝা মনে হচ্ছে। হ্যাঁ, ওর টাকা খাচ্ছি, আমার কাছে খুব গিল্টি লাগে, শারীরিক ফিল হয় যে আমাদের অন্য কাউকে বিয়ে করলে ওর বেবি হতো, টাকা কম খরচ হতো, আমরা ঢাকায় থাকি, কিন্তু সে তো কোনো আপত্তি, এটা নিয়ে তার কোনো অসুবিধা আছে বলে বলছে না। যাই হোক, তবু তোমার ভেতর একটা অপরাধবোধ কাজ করে আর কি। হ্যাঁ, তুমি একটু লাইনে থাকো। তোমার প্রশ্ন আছে? প্রশ্ন নেই? তোমারও কোনো প্রশ্ন নেই? অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ যে তুমি যে প্রশ্নটা করেছো সেই সিদ্ধান্তে অবশ্যই আমাদের এই ফোরাম থেকে যাওয়াটা মুশকিল। আমরা তো সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না একটা মানুষের জীবনে, এটা খুব বড় একটা সিদ্ধান্ত জীবনের জন্য। তো আমাদের অতিথিরা আলোচনা করবেন, তুমি আমাদের সাথে থাকো, কেমন? আবারও অনেক ধন্যবাদ, আমাদের তিনজনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, তুমি বলতে চাও আগে? আমার মনে হয় যে এটা তো ম্যাডাম বলেই দিয়েছেন যে আপনি এই রিলেশন কন্টিনিউ করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে। অনেক কিছু আপনি ফিল করেন, সেটা হয়তো আপনি বলতে শাই ফিল করেন, অথবা বললেও সেটা এমনভাবে বলেন যে সেটা হয়তো একটা সময় ঝগড়াঝাটির পর্যায়ে যায়। তো
না বলার চেয়ে বলা ভালো। অবশ্যই আমার মনে হয় যে আপনি আসলে কি কি প্রত্যাশা করেন আপনার হাজবেন্ডের কাছে, কি কি আপনি এক্সপেক্ট করেন, সেটা একটু খোলামেলা আপনার হাজবেন্ডের সাথে বলে দেখতে পারেন যে উনি কি রেসপন্স করেন। পাশাপাশি কিছু খারাপ লাগার বিষয় আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, যেরকম আপনি মতামত প্রদান করতে পারেন না, বা বেবি হওয়ার বিষয়ে আপনার হাজবেন্ড সেরকম কোনো উদ্যোগ নিচ্ছে না, বা আপনার ডাক্তার দেখাচ্ছেন না। সো আপনার খারাপ লাগা বিষয়গুলো, হ্যাঁ, একটা হচ্ছে প্রত্যাশা, প্লাস আপনি যে যে বিষয়গুলোতে কষ্ট পাচ্ছেন, খারাপ লাগছে, সেই বিষয়গুলো ওনার সাথে শেয়ার করে আপনি একটা আলোচনায় যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে শেয়ার করতে গিয়ে আপনি কি ভাষা ব্যবহার করবেন। শেয়ার করতে গিয়ে যদি আপনি তুমি তুমি শব্দ ব্যবহার করেন, যে তুমি এটা করেছো দেখে এরকম খারাপ লাগে, তুমি ওটা বলেছো দেখে আমার এরকম খারাপ লাগে, তুমি শব্দটা সেখানে ব্যবহার না করে আমি শব্দটা ব্যবহার করে আপনি বলতে পারেন যে আমার খুব গিল্ট লাগে বা আমার খুব কষ্ট লাগে, কারণ যেটা যে কারণে লাগে। আমি শব্দটা বললে হবে কি, আপনার হাজবেন্ড আপনার কথা শোনার মতো একটা অবস্থায় থাকবে। আর কাউকে যখন তুমি বলি, তাকে তার মানে তাকে অভিযোগ করছি, ব্লেম করছি, তখন কিন্তু সেও নিজেকে আত্মপক্ষ রক্ষার জন্য বা ডিফেন্স, নিজেকে আর কি রক্ষা করার জন্য সেও তখন বলবে তুমিও তো এটা করো, তুমিও তো এটা করো, আমি তো কিছু বলি না। সো এই দুইটা জিনিস আপনি করে দেখতে পারেন, যে তাহলে হয়তো আপনার অবস্থাটা উনি কিছুটা বুঝতে পারবেন এবং আপনারা হয়তো আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে যেতে পারবেন। মানে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে যে মানে আমি শব্দের মধ্যে আমি থাকাটা জরুরি। আরেকটা হচ্ছে যে আমি আসলে কি অনুভব করছি ওর এই আচরণগুলো থেকে, আমার এরকম হয়, নিজের অনুভূতিগুলো তুলে ধরা এবং সেই সাথে নিজের চিন্তাধারাগুলো তুলে ধরা। অনেক সময় হয় কি সরাসরি কথা বলতে গেলে আবার ঝগড়া লেগে যায়, যেটা আমাদের সেশন থেকে আমরা পাই ক্লায়েন্টদের কাছ থেকে। তো অনেক সময় আমরা লিখিত ভাবেও বলতে পারি যে আমি তোমার কাছ থেকে এগুলো আশা করছি, যে তুমি যদি একটু আমাকে, তোমার যদি মুখে বলতে না চাও আমাকে লিখিতও বলতে পারো। সো একটা হয় না কমিউনিকেশনটা অন্যভাবে শুরু হয়ে গেল আর কি। হ্যাঁ, সেটা হতে পারে। এই ফ্যামিলিটা একটা স্ট্রেংথ আমি খুব দেখতে পাচ্ছি। কারণটা হচ্ছে এই যে বিয়েটা চাইল্ড হতে দেরি হচ্ছে, হাজব্যান্ড কিন্তু সেটা খুবই মানে আমি বলবো যে এমনভাবে নিয়েছে যে এটা কোনো কনফ্লিক্টের উৎস না, এবং এর যে একটা বেবি আছে সে সেটা জেনেই বিয়ে করেছে, এবং মানে অনেকগুলো স্ট্রেংথের জায়গা আমি দেখতে পাচ্ছি। একটা জায়গায় এই অ্যাডজাস্টমেন্টের যে সমস্যা, সেটা তো জলি বললোই যে এইভাবে কথা বললে হয়। আর আমার কাছে লাগে যে ওনার লাইফটা খুব টার্ময়েলের মধ্যে দিয়ে গেছে, মানে খুব উত্থান পতন ছিল, অনেক কষ্টের ভিতর দিয়ে গেছে এত দিন ধরে। তো খুব ভালো হয় উনি যদি কাউন্সেলিং নেয়, আমার মনে হয় এটা শুরু করা দরকার ইমিডিয়েটলি। এবং পরবর্তীতে ওনার হাজব্যান্ড যখন দেশে আসবে তখন ওনারা যদি ফ্যামিলি থেরাপি, কাপল থেরাপি নেয়, বিশেষ করে কাপল থেরাপি, এমন একটা থেরাপি আছে কাপল থেরাপি, যেখানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে যার যার ইস্যুগুলো তুলে সাইকোলজিস্টটা সেখানে থাকে। সেটার জন্য আমার মনে হয় যে আগে ইন্ডিভিজুয়াল থেরাপি হলে ভালো হয়। প্রথমে ইন্ডিভিজুয়াল নিক, শুরুতেই কাপল বসলে যেটা হয় অনেক সময় ওই সেশনের মধ্যে ঠিক প্রস্তুতিটা থাকে না, মানে ও যখন কষ্ট পাচ্ছে ও নিজেও যেতে পারে, বিশেষ করে হাজবেন্ড আসলে সেটা পরে। হাজবেন্ড তো বিদেশে, এখন তো চাইলেও পারবে না, উনি নিজের ইন্ডিভিজুয়াল থেরাপিটা শুরু করুক, পরে হাজবেন্ড আসলে একসাথে পড়বে। সেটাই। ওকে, সো আর উনি যেটা বলছে প্রতিবাদ করা ঠিক কিনা, আমার মনে হচ্ছে এরকম লোক থাকা খারাপ না। মানুষ যদি কথা না বলে তাহলে সোসাইটি চলবে কি করে? আমার নিজের ওপিনিয়ন এটা আর কি, যে আমি তোমার কথাটা বুঝি। উনি বলছে যে আমার অন্যায় আমি সহ্য করতে পারি না, আমি প্রতিবাদ করি, কেউ হর্ন বাজাচ্ছে, আচ্ছা আচ্ছা, প্রতিবাদ করাটা অসুবিধা নেই, তাই আমার কাছে লাগছে যে এটা সোসাইটির জন্য ভালো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বয়স 33 বছর। আচ্ছা আচ্ছা। এখন আমার সমস্যা হচ্ছে মানে আমি সবসময় খুব খুঁতখুঁতে স্বভাবের ছিলাম আর কি। এখন এই জিনিসটা এতটা মানে বেড়ে গেছে, মানে এখন আমার সারাক্ষণই শুধু নিজেকে নাপাক মনে হয় যে আমি যেটা ধরবো এটাই নাপাক হয়ে যাবে। মানে এই দ্বিধাদ্বন্দ্ব ভয় সারাক্ষণ মনের মধ্যে কাজ করে আর কি। কবে থেকে হচ্ছে এটা? এই সমস্যাটা আমার আজকে 5-6 বছর ধরে, তবে আগে কম ছিল। এখন দেখা গেছে যেটা মাথার মধ্যে ঢুকে এটাই সারাক্ষণ খালি মাথার মধ্যে কাজ করে, মানে রীতিমতো ভয় লাগে সবকিছুতে, যে কোনো জিনিস ধরতে ভয় লাগে। হ্যাঁ, মানে কি হতে পারে? ধরলে কি হতে পারে মনে হয়? মনে হয় সব নাপাক হয়ে যাচ্ছে। নাপাক হয়ে যাবে। আর নাপাক হলে কি হবে?
কেন আমার ভালো লাগে না, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, ওকে। সো তুমি বললে যে 5-6 বছর ধরে হচ্ছে এটা, তাই তো? জি তুমি এখন বিবাহিত এবং তোমার সংসার আছে তো? জি জি, আমি বিবাহিত, আমার 2টা বাচ্চা আছে। কত বয়স ওদের? মেয়ের বয়স হচ্ছে 14 বছর আর ছেলের বয়স 5 বছর। ওদের উপরেও কি একটু মাঝে মাঝে রাগারাগি করে ফেলো? জি ম্যাডাম, রাগারাগি ওরাও কিছু ধরে ফেললো, ওরাও ময়লার মধ্যে হাত দিল, মানে পরিষ্কার থাকছে না, ওদের উপরেও একটু রাগারাগি হয়ে যায় মাঝে মাঝে? না, রাগারাগি ওদের সাথে অত কিছু হয় না। দেখা গেছে যে ওরা আমি যা যা পছন্দ করি এই জিনিসগুলো ওরা বুঝে গেছে, ওরা এটা করে না। আচ্ছা, ওকে। জন্য হয়তো ওদের সাথে ওদেরকে আমি বিশ্বাস করি, তাই ওদের সাথে অত রাগারাগি হয় না আর কি। হাজবেন্ড এটা নিয়ে হাজবেন্ড তো সারাক্ষণ বাসায় থাকে না, আবার ও বুঝে আমি কোন জিনিসটা পছন্দ করি না করি। আচ্ছা, তার জন্য দেখা যায় ওরকম বেশি একটা হয় না, তবে এটা নিয়ে আমি বেশি কষ্ট পাচ্ছ বেশি। আর তোমার খুঁতখুঁতে বললে তুমি সুন্দর করে নিজেই মানে পয়েন্ট আউট করলে, তোমার কি পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা থেকেও এরকম হয় যে এটা পরিষ্কার হয়নি, আরো পরিষ্কার করতে হবে, গোসল করছি অনেকক্ষণ ধরে গোসল করছি, এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, এরকম হয়। তোমাদের পরিবারে কারো আছে? তোমার পরিবারে বা তোমার বাবার বা মার পরিবারে কেউ আছে? না না, আমাদের পরিবারে কারো এটা নেই। মানে ইমিডিয়েট ফ্যামিলি না, আত্মীয় স্বজন, দূর সম্পর্কের আত্মীয় কারো আছে? না না, এরকম আমি কাউকে দেখি নাই। এবং তুমি বলে যে 5-6 বছর ধরে এটা বেড়ে গেছে, কিন্তু প্রথম শুরু হয়েছিল কবে? প্রথম শুরু হয়েছিল মনে হয় 2014 সাল থেকে। তখন হয়েছে কি, মানে সবকিছুতে শুধু একটু ডাউট লাগতো, কিন্তু এটা কিছুক্ষণ থাকতো আবার ঠিক হয়ে যেত। আচ্ছা। আর তখন এটার জন্য আমার মানে দৈনন্দিন জীবনে কোনো কাজকর্মে কোনো অসুবিধা হতো না। ঠিক আছে, ওইটা হয়েছে, একটু ডাউট হয়েছে, আবার আমি এখন আমার এমন অবস্থা হয়েছে মানে আমার সমস্ত কিছু আটকায় যাচ্ছে। যখন প্রথম শুরু হয় তখন কি তোমার জীবনে কোনো মানে কোনো একটা আঘাত প্রাপ্ত হয়েছিল কিনা, বা একটা জীবনে হয় না অনেক সময় আমরা প্রত্যাশা করি না এরকম কিছু ঘটে যায়, এরকম কিছু ঘটছে। আমার ভাই মারা গেছিল। ভাই মারা গেছে, তারপর থেকে এটা হয়? হ্যাঁ, তারপর থেকে এটা হয়। হ্যাঁ, যখন আমার ভাই মারা যায় তখন ওই সমস্যাটা ছিল না, পরে আস্তে আস্তে এটা হইছে, এটা ডেভেলপ করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এরপর আবার 2020-এ আমার মা মারা গেছে। 2020 থেকে, জি 2020-এ, তখন থেকে একদম প্রচন্ড বেশি, আমি এখন থেকে মানে প্রচন্ড ডিপ্রেশনে থাকি। মানে বাসায় আমার সবসময় একা থাকতে হয়। দেখা গেছে এখন সংসারের কাজকর্ম মনে চাইলে করি, নইলে ফেলে রাখি। মানে এরকম একটা অবস্থা হয়েছে, বাচ্চাদের যত্ন আদি ঠিক মতো করি না। আরে মানে এরকম আমার নিজের যত্নই আমি ঠিক মতো করতে পারি না। কষ্টে আছো, বোঝা যাচ্ছে। আমাদের অতিথিরা নিশ্চয়ই আলোচনা করবেন, তুমি একটু লাইনে থাকো, ওদের কোনো প্রশ্ন থাকতে পারে তোমার কাছে। হ্যাঁ, একটু লাইনে থাকো। কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে। আপনি যখন মাথায় এই চিন্তাটা আসে যে আমি নাপাক হয়ে যাচ্ছি, তখন কি করে আপনি এই চিন্তাটাকে থামান, বা ইমিডিয়েট কি করেন আপনি, করলে একটু শান্তি লাগে? তখন আমি কিছুই করি না, আমি চুপচাপ মানে চোখ বন্ধ করে আমি শুয়ে থাকি। শুয়ে থেকে কি মনে মনে কিছু চিন্তা করেন? মানে ধোয়া পাল্লা করা বা মনে মনে কিছু চিন্তা করা, এরকম কিছু করেন? না, ধোয়া পাল্লা এত বেশি একটা করি না, কিন্তু মনে মনে শুধু এইগুলাই চিন্তা করি যে সব ঠিক আছে তো, নাপাক হয়ে যায় নাই তো, মানে এই আর কি। হ্যাঁ, ওই ডাউটটাই কাজ করতে থাকে আর কি, সন্দেহটা কাজ করতে থাকে, শুধু ভয়টা কাজ করে। ওকে, আর কোনো প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুবই কষ্টে আছো, আমাদের তরফ থেকে শুভকামনা, অনেক কৃতজ্ঞতাও আমাদেরকে কল করার জন্য। কি আগে বলবে? বলতে চাও আগে? আমার কাছে লাগছে যে এটা তো উনি নিজেই সুন্দর করে বলছে, আমি খুঁতখুঁতে। এই জিনিসটা আমরা শুরুতেই আসল কথাটা বলে দিয়েছে, অনেক সচেতন একজন মানুষ আর কি। এই জিনিসটা আমরা ওই ইংরেজিতে অনেক সময় বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, শুনে এরকমটাই লাগছে। তার সাথে ওনার মন খারাপও আছে, মন খারাপটা বেশ ভালো মাত্রায় আছে মনে হচ্ছে, ডিপ্রেশন আছে আর কি, যেই কারণে উনি কাজকর্ম কমিয়ে দিয়েছে। ইন্টারেস্টিংলি কম্পালশনের ব্যাপারটা, যে একটা কিছু যে বারবার করতে হয় তেমনটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাথায় খুব ডাউট আসে, সন্দেহ আসে। তো এইগুলোর ক্ষেত্রে আসলে প্রফেশনাল সাপোর্ট নেওয়াই ভালো, কারণ এটা অনেক দিন হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে উনি যদিও বলেছে যে 2014 সাল থেকে, তাতে এখন পর্যন্ত প্রায় অনেক দিন, 11 বছর বা 10 বছর। এখন অনেক সময় দেখা যায় তারও আগের থেকে প্যাটার্নটা থাকে,
যাদের এটা থাকে শৈশব থেকে কিন্তু একটা আঘাত ছিল, একটু বাড়াবাড়ি থাকে, তখন বোঝা যায় না, কোনো একটা ঝামেলা হওয়ার পরে এটা বেড়ে যায়। তো এটার সিস্টেম হচ্ছে আমাদের এই ডাউটগুলো আসলেও আমি ডাউট অনুযায়ী ক্যারি আউট করব না, আমার নিজেকে একটু জোরি করতে হবে। যে সন্দেহ যখন দেখা দেয় যে মনে হয় আমি নাপাক হয়ে যাচ্ছি, আমি বারবার কোনো কিছু রিপিট করে বারবার পুনরাবৃত্তি করে এই নাপাক হচ্ছে না এটা নিশ্চিত করার দরকার নেই। নাপাকটা বোধহয় ও বলেনি, নাপাকই তো বলছে। আচ্ছা, এই যে চিন্তাটা যে ময়লা নাপাক এগুলো পাত্তা দিলে হবে না। আর 10টা লোক দুনিয়ায় চলতেছে না, তারা কিভাবে চলে আমি ঠিক সেভাবে চলবো। উনি বলছে ওনার বাচ্চারা কিন্তু মোটামুটি এবং হাজবেন্ড উনি যেমনটা চায় সেইভাবে চলে। আমি ভাবছিলাম যে এইভাবে অনেক সময় দেখা যায় ট্রেনিং এর মাধ্যমে রোগী তৈরি হয়, কারণ প্যাটার্নটা তো অসুস্থ প্যাটার্ন। এই ছোট বেবি যখন বারবার করতে থাকবে একসময় ওরও অভ্যস্ত হয়ে যাবে, কারণ তাতে কি হবে 3 জন মিলে তুমুল উদ্যমে বা 4 জন মিলে হাজবেন্ড সহ এগুলো শুরু হয়ে যাবে। এই ব্যাপারটা প্রথম কাজ হচ্ছে আমি পুনরাবৃত্তি করব না এবং আমি এই ধরনের এই নাপাক চিন্তাটা গুরুত্ব দিব না, অন্য 10টা লোক যেভাবে চলে ঠিক সেভাবে চলবো। এটা খুব কঠিন, দারুণ তুমি বলছো ঠিকই, বাট যার হয় সে পারে না আসলে। এবং সেকেন্ড কাজটা হচ্ছে আমার পরিবারে কাউকে এটা নিয়ে ট্রেনিং দিব না, জোর করতে যাব না। এবং এটা কঠিন তো বটে, এই কারণে আমাদের যেমন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমরা গ্রুপ থেরাপি চালু করেছি। এই গ্রুপ থেরাপিতে ইচ্ছা করলে উনি আসতে পারে বা যে কোনো সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে গিয়ে মেডিকেল সাপোর্ট সাইকোলজিক্যাল সাপোর্ট নিতে পারে। গ্রুপ থেরাপিটা আমরা কেন করেছি, কারণ হচ্ছে এই রোগীরা সহজে বের হতে পারে না, এই জন্য এটাকে একটা মারাত্মক রোগী বলবো আমি, যে এটা থেকে বের হওয়া কঠিন, খুবই কঠিন। এত ভয় লাগিয়ে দিও না। মানে গ্রুপে যাওয়ার উদ্দেশ্য কি, কেউ কেউ প্রোগ্রেস করে উন্নতি হয়, এটা দেখে আমারও সাহস লাগে। এই জন্য গ্রুপে কিন্তু মানুষ খুব ভালো ফিল করে যে আমি গ্রুপে হয়তো 18-20 জন আছে, তার মধ্যে 3 জন ভালো প্রোগ্রেস করছে, উন্নতি লাভ করছে, দেখে আমারও সাহস হয় এবং এইভাবে আমরা যেতে পারি। কাজে গ্রুপ থেরাপি এটা ভালো কাজ করতে পারে, কাউন্সেলিং ভালো কাজ করতে পারে, সাথে কিছু মেডিকেল সাপোর্টও অনেক সময় বেশ ভালো হেল্প হয়। এর সবগুলোই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আছে, এছাড়া অন্যান্য জায়গাও আছে। ওকে, আমিও জহির ভাইয়ের সাথে একমত যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একজন প্রফেশনাল সাইকোলজিস্টের হেল্প নেন। উনি আপনাকে বুঝতে সহায়তা করবে যে কেন আপনার মধ্যে এই ডাউটগুলো আসছে এবং কি করে এই ডাউটগুলোকে আপনি নিয়ন্ত্রণ করবেন এবং মোকাবেলা করবেন। এবং আপনি যেভাবে করছেন হয়তো সেইভাবে করাতে জিনিসটা আরও দীর্ঘদিন ধরে কিন্তু আপনার মধ্যে রয়ে যাবে। সো আমার মনে হয় যে আর অনেক সময় দেখা যায় যে অনেক বেশি যদি ওসিডি প্রবলেম থাকে তখন কিন্তু অনেক সময় একটু মেডিসিনের দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যত তাড়াতাড়ি হেল্প নেবেন তত তাড়াতাড়ি নিজেকে আপনি সাপোর্টটা দিতে পারবেন। সেটাই আর কি, মানে যেটা দুটো আঘাত পেয়েছে জীবনে, বড় বড় দুটো আঘাত, ভাইকে হারিয়েছে, মাকে হারিয়েছে, তো সেই জন্য আরো বেশি কষ্টটার মানে ভিতরে ছিল, ওটা বেরিয়ে এসছে আর কি। এবং উনি চাইলে কিন্তু যে কোনো সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে, উনি কোথায় আছে জানি না আমরা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ছাড়াও সরকারি মেডিকেল কলেজগুলোতে মনোরোগ বিদ্যা বিভাগ আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে, আমরা ওখানেও যেতে পারি চাই। ওকে, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো, শুনছি। ওয়ালাইকুম সালাম। আমি একটা কোশ্চেন করবো ম্যাডাম। আমার ফ্যামিলির একজন মেম্বার, উনি মেয়ে, বয়স 22 বছর আর কি। মানে যাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে সে একটা মেয়ে? জি জি। আচ্ছা, বয়সটা 22 বছর? জি, ম্যারিড, উনি 22 বছর বয়স। তো উনি ওসিডি প্রবলেমে ভুগতেছে, ডাক্তার দেখিয়েছি আমরা 2 বছর আগে। বাট উনি ঢাকায় এনে ডাক্তার দেখিয়েছে, উনি গ্রামে থাকে তো অতটা নিজেকে কেয়ার করে না। ডাক্তার যে সমস্ত ওষুধ দিচ্ছে ওষুধ খান নাই, উনি ওই যে ঝাড়ফুঁক এই সমস্ত চিন্তা, হোমিওপ্যাথি ওষুধ এইসব চিন্তা করে ডাক্তার যে সমস্ত ওষুধ গুলা প্রেসক্রাইব করছে ওগুলো খায় না, অতটা কেয়ার করে নাই। আছে বাড়িতে আছে নিরিবিলি, সব মন খারাপ থাকে এবং কখনো মন খারাপ কখনো চুপচাপ থাকে, ওসিডি প্রবলেম, কারোর সাথে অতটা কথা বলে না। এখন ওনার এখন আবার একটা প্রবলেম দেখা দিচ্ছে বলে, সেটা হচ্ছে উনি প্রায় 1 বছর ধরে 15-20 বার 25 বার প্রস্রাব হয় না, শুধু বাথরুমে যায়। এখন এটা কি, আমি জানতে চাচ্ছি এটা কি সাইকিয়াট্রিক রিলেটেড নাকি? কারণ উনি মেডিসিনাল ডাক্তার দেখাচ্ছে, ইউরিন বা ইউরোলজি অনেক। না, এটা তার বারবারই মনে হচ্ছে যে মানে তার কিছু চাপ হচ্ছে, কিন্তু ওটাও একটা
একই চিন্তা বারবার করার ব্যাপার থাকে, তো তখন বারবার মনে হতে থাকে যে আমার হয়তো আবার যেতে হবে আর কি। হ্যাঁ, প্রস্রাব হয়, প্রস্রাব হয় না হচ্ছে, হয়তো সে পানিও খাচ্ছে অনেক, সেটাও হতে পারে। কারণ এতবার তো মানে তার ইউরিন হওয়ার কথা না, কিন্তু হয়তো সে অস্থিরতার কারণে পানিও বেশি খাচ্ছে, এটাও হতে পারে, আমরা তো সবটুকু জানতে পারিনি। তো যাই হোক, ওটা ওসিডি যে এটা ডায়াগনোস কে করেছে? ওসিডি একজন ডাক্তার, একজন সাইকিয়াট্রিক ডাক্তার করেছেন উনি। তার মানে উনি ও সাইকিয়াট্রিস্টের কাছে গেছে? জি জি, এবং একজন প্রফেসর পপুলারই আছে। হ্যাঁ, না ঠিক আছে, অসুবিধা নেই। প্রফেসর কি মঈনুদ্দিন আহমেদ ওনার নাম। আচ্ছা, নাম বলার দরকার নেই, মানে মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, জি জি জি, সেখান থেকে ওষুধ দেওয়া হয়েছে এবং ওষুধটা সে কাজ খাচ্ছে? কত কন্টিনিউ করে না, এক দুই মাস খেতে না, ওষুধ তো ডাক্তারের পরামর্শ ছাড়া উচিত না। যখন গেলই কষ্ট করে, তখন ডাক্তারের কাছে ওখানে কিন্তু প্রেসক্রিপশনে লিখে দেওয়া থাকে যে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ছাড়বেন না, এটা লেখা থাকে। হ্যাঁ, যদি সে মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে থাকে, সেখানে কিন্তু এই কথাটা, কারণ আমরা তো ওষুধ দেই না, আমরা এখানে 3 জন আছি, আমরা সাইকোথেরাপিস্ট, আমরা মানে মেডিসিনের ডাক্তার না, কিন্তু আমাদের কাছে প্রেসক্রিপশন যখন দেখায় আমরা দেখতে পাই যে ওখানে লেখা আছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ছেড়ে দেন না। হ্যাঁ, তো যে নিজে 1 মাস খেলো বা 1 মাস 2 মাস খেলো, ওটা তো নিজের ডাক্তারই নিজে হয়ে গেল না? জি জি, ওষুধ ছেড়ে দিয়েছে এবং ডাক্তারের ফলো আপ করতে বলছে, সেই ফলো আপ সেটাও সে যায়নি। হ্যাঁ, তাহলে তো ডাক্তারের কাছে গিয়েও ছিল, ওষুধও খাওয়া শুরু করেছিল, বাট মানে কোনো ডোজটা মানে কমপ্লিট হওয়ার আগে একটা তো পিরিয়ড থাকে, সেখানে ডাক্তারদের কাছে আবার জানতে হয় যে আমি আগের ডোজগুলাই আগের মতো করে খাবো কিনা, নাকি অন্যভাবে খাবো, এখন আবার কবে আসবো, সেই কথাগুলো জানা দরকার ডাক্তারের কাছ থেকে, কেমন? এবং যেহেতু ডায়াগনোসড অসুখ, মানে এমন তো অনেক সময় হয় যে আমি ডায়াগনোসিসও জানি না আমার কি হয়েছে, তাই না? কিন্তু তো ডায়াগনোসিস হয়েছে। সো যাই হোক, আমাদের কাছে প্রশ্নটা কি আজকে? প্রশ্নটা এটাই যে সে যে 20-25 বার প্রস্রাব করে, এটা কি সাইকিয়াট্রিক রিলেটেড নাকি আসলে ইউরোলজি রিলেটেড? আচ্ছা, এইটা তো আমাদের কাছ থেকে এখান থেকে বলা মুশকিল, হয়তো মনের মধ্যে খুঁতখুত লাগতে থাকে যে যদি আবার মানে যদি ইউরিনটা হয়ে যায় তাহলে তার কাপড় চোপড় নষ্ট হতে পারে, মানে এরা হয় কি একটা অবসেশনের মধ্যে থাকে সব সময় যে কিছু একটা ঘটবে আর কি, একটা দুশ্চিন্তা কাজ করে। ধর্মমানা মেয়ে। হ্যাঁ, যাই হোক, এটা সাইকিয়াট্রিক মনে হচ্ছে, বাট আমাদের অতিথিরা আরো ভালো করে বলবেন। কোন প্রশ্ন আছে কারো? না, অন্য ডাক্তার কিছু পাবে না, কিছু পাননি তাই না? কোনো প্রশ্ন আছে? না, ইউরোলজিস্টে কিছু পাননি তাই বলবো। ওটাই তো তোমার প্রশ্ন ছিল, আর কোনো কোশ্চেন নেই। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আমাদের 2 জন বিশেষজ্ঞ আছেন, তারা বলবেন, আমরা শুনি, কেমন? ওকে, জহির বল। এটা খুব কমনলি আমরা দেখি, এটা খুব কমন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বারবার ইউরিন, হ্যাঁ, যখন ডাউট আসে, সন্দেহ হয়, মনে করে যে একটু বোধহয় প্রস্তাব হবে, এবং এর সাথে ধর্মীয় চিন্তাগুলো থাকে যে প্রস্তাব বাই চান্স হলে তাহলে নাপাক হয়ে যাব, আমার নামাজ হবে না বা ধর্মচর্চা হবে না। তখন যেটা ঘটে সেটা হচ্ছে মানুষ অনেক সময় বাথরুমে গিয়ে বসে থাকে, যদি টাইম দেখা যায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। আমার একজন ক্লায়েন্ট সর্বোচ্চ প্রায় 12 ঘন্টার মতো ছিল, মানে বাথরুমে গিয়ে বসে আছে, অনেকক্ষণ বসে থেকে চেষ্টা করতে থাকলে অল্প একটু প্রস্তাব তো হবেই, একদম পানি শূন্য হয়ে বের। এবং এটার সাথে আরো ডেঞ্জারাস কতগুলো ব্যাপার হয়। অনেকে কি করে, যেহেতু প্রস্তাব করতে গেলে এত কষ্ট হবে, আমার যে ক্লায়েন্টের কথা বললাম, এরকম একাধিক ক্লায়েন্ট ছিল যারা পানি খাওয়া বন্ধ করে দিয়েছে, যে পানি দিনের মধ্যে 1 কাপ খাবো, কারণ একবার প্রস্তাব করলে এত কষ্ট, তখন কিন্তু ইউরিন ইনফেকশন কনফার্ম হবে। আমি যে পানিটা না খাই, কারণ একবার গেলে এতক্ষণ থাকলে প্রস্তাব করতে কষ্ট। তো এটা বিরাট ব্যাপার, শারীরিক সমস্যায় গড়ায় যায়। অবসেশন থেকে শুরু হলেও যখন তার মানে শুরু হচ্ছে অবসেশন দিয়ে, কিন্তু ওই শারীরিক একটা ড্যামেজ হয়ে শেষ পর্যন্ত শারীরিক একটা অসুস্থতা তৈরি হচ্ছে। যেমন আমি যে পানি না খাই, কিডনির অসুবিধা হতে পারে, কাজে শারীরিক ব্যাপারেই শেষ পর্যন্ত চলে যায়। কাজে এটা শুনে মনে হচ্ছে এটা অবসেশন দিয়ে পরিষ্কার ব্যাখ্যা করা যায়। আমার দিক থেকে পরামর্শ হচ্ছে ডাক্তার ওষুধ চালু করা, আর একটু কষ্ট হলেও ঢাকার বাইরে থেকে যদি গ্রুপ থেরাপির কথা আমি বলছিলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বহু রোগী ঢাকার বাইরে থেকে আসে। ওরা হয়তো তুমি একটু বলে দাও কবে হয় সপ্তাহে? এটা প্রতি বৃহস্পতিবার হয় আমাদের এখানে 11টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। কিন্তু একটু আগে আসা ভালো, শ্যামলীতে, যেটা আর কি শ্যামলীতে শেরেবাংলা নগরে একটু আগে আসা ভালো, যে টিকিট কেটে ডাক্তার দেখে, অর্থাৎ কিনা যদি আমি 11টায় অ্যাটেন্ড করতে চাই, প্রথম দিন অন্তত 9টার মধ্যে আসতে হবে, পরের থেকে 11টায় আসলেই হবে।
এবং এখানে আমি যদি সপ্তাহে সপ্তাহে নাও আসতে পারি, আমার 2-3 সপ্তাহ 4 সপ্তাহ যদি একবার আসি, তবু কিছু না কিছু একটা উপকার পাওয়া যাবে। কিন্তু ডাক্তারের সঙ্গে থাকতে হবে, ওষুধটা ছেড়ে দিলে হবে না। আমিও একমত যে মেডিসিন তো ইমিডিয়েট শুরু করতে হবে এবং কাউন্সিলিংটা করতে হবে। গ্রুপ কাউন্সিলিং এ আসুক, গ্রুপ কাউন্সিলিং এ এসে যদি সে ভয়টা চলে যায়, তারপরে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং এ বা একা কোনো কাউন্সিলরের সাথে বসে কাউন্সিলিং করাটা দরকার। কারণ আলটিমেট কিন্তু এটা আসলেই বড় ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। এক্স্যাক্টলি, এটা তো জহির অলরেডি বললো। মানে আমরা চাই না যে মনের কষ্ট হচ্ছে এদিকে শরীরটাও ভেঙে পড়ুক, আর এটা তো আমরা কেউ চাইবো না। মাত্র 22 বছরের একটা মেয়ে, তার পুরো জীবনটা সামনে পড়ে আছে। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি সবাই। আপনি একটু পরামর্শ নিতে চাচ্ছি আমার দাম্পত্য জীবনের বিষয়টা। দাম্পত্য জীবন নিয়ে, ওকে। এখন আমি একটু সংক্ষেপে বলি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনি ওই যে আমি সার্ভিস করি, আমার ওয়াইফও সার্ভিস করে, ঠিক আছে? আচ্ছা। এখন ওই আমাদের বিয়ে হয়েছে প্রায় 12 বছর হয়েছে। আচ্ছা। সম্পর্কে বিয়ে হয়েছে, এলো বিষয়। কিন্তু এখন মানে আমার ওয়াইফ, আমার একটা ডিজেবল বাচ্চা আছে, বড় ছেলে ডিজেবল, আর ছোট বড় ছেলের বয়স হলো 13 বছর, আর ছোট ছেলের বয়স হলো 10 বছর, ঠিক আছে? 13 আর 10। জি, ওকে। জি, এখন ওই আমার ওয়াইফ, এখন বিষয়টা হলো যে সে বড় বাচ্চা নিয়ে এত সময় তার দিতে হয়, পাশাপাশি সে চাকরি করে, ঠিক আছে? তার তো সময় দিতে হয়। এখন সে মানে আমার সাথে যে স্বাভাবিক যে সম্পর্কটা, সেটা সে এখন সে ইচ্ছুক না, সে মানে আসতেই চায় না আমার সাথে, হলো বিষয়। মানে শারীরিক সম্পর্কটা করতে চায় না, করতে চায় না সে। সে মানে সারাদিন তো পরিশ্রম করে, সে বাচ্চা নিয়ে পরিশ্রম করে, প্লাস আপনার ওই যে চাকরি নিয়ে, যা ছোট বাচ্চা, আমিও ছোট বাচ্চারা আমি দেখি এটা। এখন সে এটা নিয়ে সে ইন্টারেস্ট কোনো ফিল করে না, ঠিক আছে? এই আর তাছাড়া মানে এটা বলা উচিত না, আমার ওয়াইফের চেহারাটা অতটা অ্যাট্রাকটিভ না, এই কারণে আমিও তার প্রতি তখন ইন্টারেস্ট হারাই ফেলাইছি, ঠিক আছে? মানে স্ত্রীর চেহারা নিয়ে একটু মানে কষ্ট আছে, অসন্তুষ্টি আছে না? অতটা নাই, কিন্তু বিষয়টা হলো যে মানে তার দিক থেকে তো কোনো রেসপন্স পাচ্ছি না, ঠিক আছে? এই জন্য। আর তাছাড়া সে ততটা অ্যাট্রাকটিভ না, মানে মানে আমি ভাবছি যে সে যেরকম থাকে সেরকমই থাকুক, ঠিক আছে? তাহলে বিরক্ত করার দরকার নেই। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় আমাদের এটা শারীরিক সম্পর্কটা থেমে আছে আর কি, থেমে থাকছে। রেজাল্টটা হয়, এটাতে ইম্প্যাক্ট হয়। ইম্প্যাক্টটা হচ্ছে বিষয়টা হলো যে তার মানে মেজাজটা সবসময় খিটখিটে থাকে, সবসময় মেজাজ হাইপার থাকে, এলো বিষয়। মানে তারপর যখন আবার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে 2-3 মাস পর শারীরিক সম্পর্ক করার পরে, তখন তার আমি অবজার্ভ করছি, দেখা যাচ্ছে যে তার 2-3 দিন মেজাজটা একটু ভালো থাকে। আচ্ছা। বাট কিন্তু সেটাও তো আমার মানে জোর করে করতে হয়, কিন্তু সে তেমন একটা আগ্রহ প্রকাশ করে না। এখন সেই ব্যাপারটা কি তার কাছে কখনো জানতে চেষ্টা করা হয়েছে যে ও কেন আগ্রহী হয় না? ও শুধু ক্লান্তির কথাই বলে নাকি আর কিছু? ক্লান্তির কথা বলে। সে বলে যে বাচ্চা নিয়ে কষ্ট হয়, সে সার্ভিস করে, ঠিক আছে? ওর কি সার্ভিসটা অনেক লম্বা সময় ধরে থাকতে হয় অফিসে? না, লম্বা সময় না, তার আপনার নরমালি 9টা-5টাতে অফিস। কিন্তু বড় বাচ্চাকে নিয়ে তার আসলে একটু অনেক কষ্ট করতে হয়। কেন কষ্ট করতে হচ্ছে? ডিজেবল বাচ্চা। ও বড় বাচ্চাটা ডিসেবিলিটি আছে, ওকে। কি রকম ডিসেবিলিটি? ডিজেবল মানে অনেক হাইপার, মানে খুব টাফ ব্যাপার, ওরে পালা খুব আমাদের মানে এডিএইচডি যেটাকে বলা হয়। জি, এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলা হয়। জি, হাইপার। কি করে সে? কি স্কুলে যাচ্ছে? না, সে স্কুলে যাচ্ছে না, সে কথা বলে না, সে সারাদিন অস্থিরতা, এলো বিষয়। ও কথাও বলে না? না, কথাও বলে না। আরে এটা নিয়ে তো কষ্ট আছে সবার, তাই না? বাবা মারও তো কষ্ট হচ্ছে এটা নিয়ে। মানে মানসিক কষ্ট তো হচ্ছে। মানে ওর স্পিচ ডেভেলপমেন্টটা হয়নি, মানে কথা বলতে কখনো বলতে পারেনি ছোটবেলা থেকে? না, কথা বলতে পারে না, সব সময় খুব অস্থির থাকে, সবসময় অস্থির থাকে। এবং স্ত্রী চাকরি করছেন, আবার একটা মানে একটা
মানে স্পেশাল নিড বলে আমরা, ডিসেবিলিটি বলা হয় না, একটা স্পেশাল নিডের বাচ্চাকেও হ্যান্ডেল করতে হচ্ছে, কাজে তার ক্লান্তি থাকাটা খুব স্বাভাবিক, তাই না? এবং পাশাপাশি আমিও তাকে সহযোগিতা করি, ঠিক আছে, আমি যে হাত গুটিয়ে বসে থাকি তা না, আমিও যথেষ্ট তাকে সাপোর্ট দিচ্ছি, আমি যতটুকু পারছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যে মেইন যে সম্পর্কটা সেটা এখন একদমই ঠিকমতো রেগুলারলি হচ্ছে না, যার জন্য একটা মানে ডিপ্রাইভড মনে হচ্ছে, এরকম হচ্ছে যে 3-4 মাস গ্যাপ হয়ে যায়, যেটা সত্যি কথা, ঠিক আছে। আচ্ছা, একটু একটা জিনিস জানতে আমার খুব আগ্রহ হচ্ছে, সেটা হচ্ছে যে মানে স্ত্রীকে অত বেশি অ্যাট্রাকটিভ লাগে না, এই অ্যাট্রাকটিভ যে লাগছে না এইটা কি মানে ইদানিং কালে হচ্ছে নাকি প্রথম বিয়ের পর থেকে মনে হতো আমার স্ত্রী অতটা আকর্ষণীয় নয়? না, আকর্ষণীয় না এটা মানে তা আমি মাইনে নিচ্ছি, এটা কোনো বিষয় না, ঠিক আছে, কিন্তু এটা মনে মনে ছিল সব সময় যে আমার স্ত্রী আরেকটু সুন্দরী হলে ভালো হতো, এরকম? জি, যেটা তো সবাই ডিজার্ভ করে, এটা তো সবাই ডিজার্ভ করে, ঠিক আছে। তারপর আমি এটা সব সুন্দর মেয়েদের যদি বিয়ে হয়ে যায় তাহলে একটু কম সুন্দর মেয়েদের বিয়ে হবে না? এটা আসলে ডাজন্ট ম্যাটার, এটা আসলে বেশিটা ম্যাটার করে না, কিন্তু তার থেকে কোনো আমি রেসপন্স পাই না, ঠিক আছে। আচ্ছা, আমি আমার কাছে আমি তার কাছে প্রতিদিন রিকোয়েস্ট করবো, সে ডিনাই করবে, ঠিক আছে, তারপরে একদিকে আমি হাউস ছেড়ে দিই, মনটা ভেঙে যায়, তার মতো সে থাকুক, আমার মতো আমি থাকি, ঠিক আছে। বিয়েটা কি অ্যারেঞ্জড বিয়ে? না, এটা সম্পর্কের বিয়ে, পছন্দের বিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জাস্ট খুবই সেনসিটিভ কোশ্চেন, মানে যখন মানে ভালোবাসার সম্পর্ক চলছিল তখন কি শারীরিক সম্পর্কটা ঘটেছিল কখনো? না, তখন বিয়ের আগে হয়নি। আচ্ছা, ওকে। কিন্তু যখন ঘটে তখন সেটা কি ঠিক থাকে ওই সময়? স্ত্রী কি না, ওই সময় ঠিক থাকে, কিন্তু যখন তার এই বাচ্চা হয়ে যায়, ঠিক আছে, দুইটা বাচ্চা হয়ে যায়, তারপর তার 26 চলে গেল, প্রতিবন্ধী বাচ্চা হয়ে গেল, তখন তারপর থেকে সে আগ্রহটা কমে গেছে, টোটালি আগ্রহ কমে গেছে তার। আর এটাই বড় বাচ্চা না যার ডিসেবিলিটি আছে? জি, 13 বছর বয়স। ওকে, তাহলে আমাদের কাছে প্রশ্নটা কি আজকে? আমাদের কাছে প্রশ্ন হলো যে এখন আমার কি করা উচিত। আসলে এখন আমি বাচ্চাদের মুখে নিয়ে তো অন্য কোনো ডিসিশন নিতেও পারি না, তাই না? হ্যাঁ, এই হলো বিষয়। ওকে, একটু লাইনে থাকতে হবে আমাদের তো একটা জৈবিক চাহিদা আছে। অবশ্যই, না অবশ্যই, সেটা তো একেবারে অস্বীকার করার কোনো উপায় নেই। এখন আমার কি করতে পারি? ঠিক আছে, প্রশ্নটা পেয়েছি, একটু লাইনে থাকতে হবে, চট করে তোমাদের প্রশ্ন করো, কারণ আমাদের সময় একটু কমে গেছে। যে থ্যাংক ইউ। এরকম একটা অদ্ভুত অস্বস্তিকর অবস্থার মধ্যে আছেন আপনি। অনেক সময় কি হয়, পুরুষ লোকেরা যখন এরকম সিচুয়েশনে পড়ে সে অন্যান্য সম্পর্কে জড়ায় যায়। লাইনটা কেটে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, লাইনটা কেটে গেছে, আমরা আলোচনা করি। হ্যাঁ, ঠিক আছে। তোমার প্রশ্নটা কি ছিল? মানে এরকম খুব বিরক্ত অবস্থায় অনেক সময় মানুষ এক্সট্রা রিলেশনে জড়ায় যায়। না, সে বলছে যে আমি চাচ্ছি না কোনো সম্পর্কে জড়াতে, বলেছে, কিন্তু অলরেডি আমরা আলোচনা করি, সময় যেহেতু বেশি নেই আর লাইনটাও কেটে গেছে। তুমি আগে বলবে সালমা? মানে আমি যেটা বুঝতে পারছি যে ওনার ওয়াইফটা আসলে প্রচন্ড একটা মানসিক চাপে আছে, এবং আমি বলবো যে মানসিক চাপে এবং শারীরিক ক্লান্তিও হচ্ছে, এবং কাজ করছে একটা মানে স্পেশাল চিলড্রেনের পিছনে তো আসলে নরমাল বাচ্চার চেয়ে দ্বিগুণ এফোর্ট দিতে হয়, এবং সে হাইপার, তো সারাক্ষণই ফিজিক্যাল যেরকম একটা এনার্জি দিতে হচ্ছে সেরকম মেন্টাল এনার্জি আছে, প্লাস সে 9টা-5টা অফিস করে। আচ্ছা, একটু জিজ্ঞেস করলে ভালো হতো ওই সময়টা বাচ্চাটাকে কে দেখে? হ্যাঁ, এটা আমরা জানতে পারিনি যে কোনো হেল্পিং হ্যান্ড আছে কিনা। এখন হেল্পিং হ্যান্ড থাকলেও 9টা-5টার পরে বাকি সময় তো মাকে অবশ্যই অ্যাটেনশন দিতে হয়। সো প্রচন্ড স্ট্রেসে থাকে, পাশাপাশি পুরো সিচুয়েশনটা মিলে হয়তো সে আপসেটও আছে, তার মনটা হয়তো ভালো থাকে না, ডিপ্রেশন হয়তো ভিতরে কাজ করছে। শুনতে পারলে খুব ভালো হতো। সো যখন এরকম হয়, একটা মানসিক চাপে থাকে, মানুষ ডিপ্রেশনে থাকে, তখন কিন্তু আসলে কোনো কিছুই ভালো লাগে না। সো ভালো না লাগলে তখন সবকিছুই বার্ডেন মনে হয়। সেক্ষেত্রে হয়তো ওনাদের এই যে রিলেশনের যে ক্রাইসিসটা, এই রিলেশনটাও হয়তো বার্ডেন মনে হচ্ছে, তাই না? কিন্তু হাজবেন্ড আবার বলছে যে আমি তো হেল্প করি, কিন্তু উনি হেল্প করলে উনি আসলে কতটুকুন হেল্প করেন, কনস্ট্যান্ট হেল্প করেন কিনা সেটাও একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আসলে ওয়াইফের সাথে উনি যদি একটু ওয়াইফের এই চাপগুলো কমানোর ক্ষেত্রে কি করা যেতে পারে, দুজন মিলে যদি একটু বসে আলোচনা করে, ওয়াইফকে যদি একটু ফ্রি রাখা যায়, বা ওয়াইফের মনটা একটু ভালো রাখা যায়, বা ওয়াইফ নিজের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট সময় পাচ্ছে কিনা, রেস্ট নেওয়ার সময় পাচ্ছে কিনা, সেটা যদি উনি একটু চেষ্টা করেন ওনার দিক থেকে, তাহলে হয়তো ওয়াইফ অন্যান্য দিকে আগ্রহটা পাবে। পাশাপাশি যদি ওনারা পারেন কোনো যদি যে কাপল কাউন্সেলিংয়ে যদি আসেন,
তাহলে হয়তো বিষয়গুলো আরো পরিষ্কার বোঝা যাবে যে এক্স্যাক্টলি কি হচ্ছে, কেন ইন্টারেস্ট পাচ্ছে না। কাপল কাউন্সিলর হিসেবে তো আর কেউ কাজ করছে না কাউন্সিলিং এ, মানে যারা তো কাউন্সিলিং এ যদি ওনারা রয়েছেন, আমরা একটু কাউন্সিলিং এ আসলে ভালো হবে, ওনার ওয়াইফের জন্য ভালো হবে, ওনার জন্য ভালো হবে। আর আরেকটা জিনিস যেটা হয় যে মানসিক সম্পর্কটা আরেকটু মানে আরো নৈকট্য বাড়াতে পারে আর কি, হয় না যে আচ্ছা ঠিক আছে আমি শারীরিক ব্যাপারটা হচ্ছে না, উনি বলছিলেন একটা জৈবিক চাহিদা তো আছে, সেটা অবশ্যই আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু মনের দিক থেকে আরেকটু দুজন আরো ভালো বন্ধু হতে পারেন একটু কোয়ালিটি টাইম কাটানো বা দুজন দুজনকে সময় দেওয়া, আমরা সেই সময়টা উনি দিতে পারেন, কারো তত্ত্বাবধানে রেখে একটু বাইরে দুজন মিলে বাইরে বেড়াতে যাওয়া, হ্যাঁ একটু সময় বাইরে কাটানো, সেগুলো দিয়েও যদি মানসিকভাবে তারা একটু দূরত্বটা কমাতে পারেন। আমি এগুলোর সাথে অ্যাড করতে চাই, আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে WHO সাপোর্টে একটা মানে বুকলেট তৈরি হয়েছে, এটা হচ্ছে প্যারেন্টিং এর উপরে, এটা মূলত বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের উপর, তার একটা সেকশন আছে স্ট্রেস ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে প্যারেন্টিং। ওনারা যদি একসময় আমাদের শ্যামলী শিশু মেলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আসতে পারে, এই বুকলেটটা আমরা হয়তো দিতে পারি, ওটা পড়লে অনেকগুলো আইডিয়া পাওয়া যাবে। এছাড়া প্রতি সোমবার করে আমাদের প্যারেন্টিং এর উপরে একটা গ্রুপ পরিচালনা করা হয়, যেটা বাবা মাকে প্যারেন্টিং ব্যাপারটা অনেকে বুঝতে পারেন না, তো তুমি একটু বুঝিয়ে বলো। সন্তান প্রতিপালন, কারণ স্পেশাল নিডস যারা যে শিশুদের আছে ওদের প্রতিপালন করা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং। এটা কি স্পেশাল নিড বাচ্চাদের প্যারেন্টিং নাকি সব কমন প্যারেন্টিং? কিন্তু আমাদের এখানে যেহেতু হাসপাতাল, প্রচুর স্পেশাল নিড বাচ্চারা আসে এবং আমরা ওইটাকে সেনসিটিভ ভাবেই বলি, কারণ একদম নর্মাল প্যারেন্টিং এর জন্য কেউ তো আমাদের হাসপাতালে আসবে না। তো ওখানে যদি যায়, আমরা ওই প্রতি সোমবার 11টায় 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আমরা এই একটা সেশন প্রতি সপ্তাহে চলে, কাজে এখানে ইচ্ছা করলে আসলে আমরা কিন্তু এটা সাপোর্ট করতে পারবো। আর আমাদের এখানে কাপল কাউন্সেলিং এর একটা মানে সূচনা আছে, এখানে যদি যায় সেখানে আমরা হেল্প করতে পারবো। আর আমার এখানে শুনে মনে হয়েছে যে কাপল কাউন্সেলিং মানে গ্রুপে না, কাপল কাউন্সেলিং ইন্ডিভিজুয়ালি, মানে এটা হচ্ছে বিহেভিয়ারাল কাপল কাউন্সেলিং, এটা একটা মানে বিহেভিয়ারাল লেভেলে ওই জিনিসটা আমাদের এখানে দেওয়া হয়। সিস্টেমিক যেটা আছে সেটা আমরা অতটা পারি না, কারণ মানে ওটা তো অনেক বেশি দক্ষতার প্রশ্ন। 2 মিনিট সময় আছে আমাদের। এবং আমি আরেকটা লাইন যেটা বলতে চাই, যে যেটা আপনি বলছিলেন যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে সময় কাটানো, এটার সাথে এই স্পেশাল নিড চিলড্রেন বা চিলড্রেনদের দেখার জন্য আরেকটু সাপোর্ট সিস্টেম যদি দাঁড় করানো যায়, হাফ ডেও যদি মা মাঝে মাঝে ছুটি পায়, যে না আজকে হাফ ডে সে কোথাও যাবে, অথবা একটা রাত্রি সে অন্য কোথাও গিয়ে আত্মীয় বাড়িতে থাকলো, মানে উইকলি বেসিসে, তখন কিন্তু তার মনটা ঠান্ডা হয়ে আসবে, অনেকটা ইজি হবে, কারণ প্রচন্ড চাপ যাচ্ছে সম্ভবত, তখন তাদের সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা আছে। তুমি তাড়াতাড়ি বলো, একটু কোথায় কয়েক সেকেন্ড আছে। মানে ওইটাই বলছিলাম যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং মাকে নিজের মতো, টাইমটা অনেকে বোঝে না। আচ্ছা মানে হাজবেন্ড ওয়াইফ কিছু সময় নিজেদের মতো কাটাবে, সেখানে সন্তানের কোনো ইস্যু থাকবে না, অন্য কোনো ইস্যু না, নিজেদের কোনো একটা ভালো লাগার কাজ করবে, যেটা আপনি বলছিলেন ম্যাডাম, যে একটু ঘুরতে যাওয়া বা একটু খেতে যাওয়া বা একটু শপিং করতে যাওয়া, এবং পাশাপাশি হচ্ছে মা যাতে কিছুটা ফ্রি টাইম পায় একদম নিজের মতো করে, সে কোথাও ঘুরতে গেল, বেড়াতে গেল, কিছুটা সময় নিজের মতো কাটালো, গান শুনলো, একটু ঘুমালো, 1 ঘন্টা সে শুধু ঘুমালো, কেউ তাকে ডিস্টার্ব করলো না। সো নিজের যত্ন, পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে নিজেদের মতো সময় কাটানো, এটা করলে মানসিক দূরত্ব অনেকটা কেটে যাবে এবং তখন শারীরিক ব্যাপারটাও ঘটবে আরো বেশি। আমাদের মনে হয় সময় একদম শেষ, আমরা শেষ করে দিচ্ছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ, আজকে অনেকগুলো ফোন অ্যাটেন্ড করা হয়েছে, আশা করি আগামীতে আবার দেখা হবে। আর সুপ্রিয় দর্শক, একেবারে শেষ সময় আজকে, আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা ঠিক করেছি যে আমাদের একটা টার্মিনোলজি আজকাল খুব বাতাসে ঘুরছে, সেটা হচ্ছে ট্রমা বন্ডিং। হ্যাঁ, এটা যদিও একটা ইংরেজি শব্দ, এখানে দুটো শব্দের সম্মিলন আছে। ট্রমা মানে খুব ভীতিকর ব্যাপার, আর বন্ডিংটা হচ্ছে যে বন্ধন। হ্যাঁ, এই যে আমরা বন্ধনে জড়াই এবং সেটার পেছনে একটা ভীতিকর ব্যাপারও থাকে, যে বন্ধনও আছে আবার ট্রমাও আছে। তো এই ট্রমা বন্ডিংটা আসলে কি, কেন এই ট্রমা বন্ডিংটা আসলে কি, এবং এটা কেন ঘটে আমাদের, হ্যাঁ এটা আমাদের জীবনে কেন ঘটে, সেটা নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। আমাদের সম্পর্কগুলোর মধ্যে কেন ঘটে, বন্ধনের ক্ষেত্রে কেন ঘটে, সেটা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।